প্রিয় দর্শক, নমস্কার, শুভরাত্রি। যে আমাদের সংগঠনের আজকের একটি বিষয় নিয়ে আমরা তৃতীয়বারের মতো টক শোতে এসেছি। আমাদের কিছু তরুণকে নিয়ে, যারা আসলে আহ, তাদের মূল্যবান অবজারভেশন এবং সোসাইটিতে যে যৌতুকের যে বিষয়টি আসলে সেটি নিয়ে আমরা আসলে তাদের কাছে জানতে চাবো। তো আমাদের আজকেরও ঠিক আলোচনার বিষয় সেটি হচ্ছে যে যে বেকার মা বলে কিছু নেই, মা হচ্ছে দক্ষ কর্মজীবী নারী। তো এটির আসলে প্রেক্ষাপট কেন বলি আসলে দর্শক, সেটি হচ্ছে যে যে আমাদের সমাজে অনেকেই মনে করে বা যৌতুক প্রদানের ক্ষেত্রে একটি বিষয় বলা হয়ে থাকে যে আমাদের নারীরা কাজ করেন না। তো কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে বাংলাদেশের হচ্ছে ব্যান্ড বেস যিনি রয়েছেন, ব্যান্ড বেসের যে গবেষণা রয়েছে সেক্ষেত্রেও যদি আমরা বলি যে তারা বলে থাকে যে আমাদের নারীরা পুরুষদের তুলনায় 5 থেকে 6 ঘন্টা বেশি পরিশ্রম করে, এবং কি আন্তর্জাতিক গবেষণা রয়েছে। তো নারীদের যে শ্রম, সেই শ্রমের যে একটি স্বীকৃতি এবং স্বীকৃতি স্বরূপ যাতে একটি যৌতুকমুক্ত সমাজ গড়ে ওঠে, সেটি হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। তো সেই লক্ষ্যেই আমরা নিয়মিত কথা বলছি। আজকে আমাদের আলোচনা সভায় অতিথি 3 জন আছেন। তারা হচ্ছেন ধীমান কুমার রায়। তিনি পড়াশোনা করেছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। উৎসব রায় শ্রেয়াস, তিনি পড়াশোনা করছেন আহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। উজ্জ্বল সেন, তিনি পড়াশোনা করছেন অন্ধ্র ইউনিভার্সিটিতে। উজ্জ্বল হচ্ছে আইসিসিআর স্কলার, যেটি একটি সম্মানজনক স্কলারশিপ। বর্তমানে বাংলাদেশে অনেক শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় দেশে বাইরে পড়াশোনা করছে। তো আমাদের এই টকশো প্রোগ্রামে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা, তো অনেক দাদা আমাকে ধন্যবাদ। কি শোনা আমরা, যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আমি বলি জি দাদা। দাদা আপনার কথা শোনা যাচ্ছে না। আহ, আমি আসলে প্রথমে যেতে চাই ধীমান কুমার রায়ের কাছে, বিশেষ করে ধীমান কুমার রায়ের বাসা দিনাজপুরে। তো যৌতুকের পক্ষে বা বিপক্ষে আসলে ধীমান কুমারের অবস্থান কি, এবং যৌতুককে আসলে সমাজে কি হিসেবে দেখেন ধীমান কুমার রায়? আহ, যৌতুকের পক্ষে কোনোদিনই আমি অবস্থান নেইনি। আমি বরাবরই হচ্ছে যৌতুকের বিপক্ষে অবস্থান নিয়েছি। তো যৌতুক সম্পর্কে আমার যেই ধারণাটা আমি বলতে পারি যে, যেহেতু হচ্ছে আমার বাসা উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে দিনাজপুরে। তো এখানে আসলে যৌতুকের যেই প্রভাবটা খুবই বেশি। সো মানে বিয়ে উইথাউট যৌতুক এটা আসলে আহ, যে কোনো কমিউনিটিতে আসলে বোঝা যায় না, মানে এটা একটা ম্যান্ডেটরি রীতি হয়ে দাঁড়িয়েছে। তো আমার পক্ষে আমি যেটা বলি যে আসলে আমি বরাবরই এটা বিপক্ষে থাকি, কারণ এটার আহ, ফলে অনেক বাজে অনেক ইম্প্যাক্ট পড়ে, সমাজে ইম্প্যাক্ট পড়ে, আমাদের ফ্যামিলিগত ইম্প্যাক্ট পড়ে। স্পেশালি যে জিনিসটা আসলে আমার চোখে লাগে সেটা হচ্ছে যে আহ, যখন একটা মেয়ের বিয়ে হয়, স্পেশালি যেহেতু হচ্ছে আমাদের, যদি আমাদের মাইনরিটি কমিটির মধ্যে দেখি, তো দেখা যায় যে যারা সনাতন কমিউনিটিতে আছে, তো তাদের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপল অ্যাকচুয়ালি যারা বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সো দারিদ্র্যসীমার নিচে বসবাস করে একটা মেয়ের বিয়ে দেওয়া, মানে যৌতুক দিয়ে, তো কমসে কম 3 থেকে 4 লাখ, এটা আসলে আরো মিনিমাম। তো এর থেকে আরো অনেক উপরে আছে। দেখা যায় যে অ্যাকচুয়ালি এটা, এই যৌতুকের যোগানটা আসে কোথা থেকে? এটা অ্যাকচুয়ালি এই হয়তোবা মধ্যবিত্তদের, যাদের আসলে ওই যে জমানো টাকা আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে জমি বিক্রি করেই আসে। তো এটা শুধু যে আমাদের কমিউনিটিতে এমনটা না, এটা অ্যাকচুয়ালি সব কমিউনিটিতেই বিদ্যমান, কম আর বেশি। তো দিনকে দিন এই জিনিসটা বেড়ে যাচ্ছে, এবং যা দেখা যায় যে একটা মেয়ের ফ্যামিলি পঙ্গু হয়ে যাচ্ছে। পঙ্গু হয়ে যাওয়ার ফলে ঋণ দেনা সবকিছু নিয়ে থাকতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি আর যদি যৌতুকের একটা বড় প্রভাব হচ্ছে যে আমাদের যদি বিয়ের খরচটা যদি কমিয়ে নিয়ে আসা যায়, তো বিয়ের খরচটাকে যদি কমিয়ে নিয়ে আসা যায়, তো হয়তো বা হচ্ছে যৌতুকের প্রভাবটা একটু কমবে। কিন্তু আমার মতে অ্যাকচুয়ালি আমি যদি ইন শর্ট বলি যে আসলে যৌতুক কমানো উচিত। কারণ একটা যৌতুকের ফলে বা একটা ইয়ার ফলে একটা ফ্যামিলি মানে এক নরমালি বসে যায়।
ঠিক আছে? স্পেশালি যেগুলো অ্যাকচুয়ালি যারা হচ্ছে বিলো দ্য পভার্টি লাইন আছে, যারা উচ্চবিত্ত তাদের আসলে যৌতুক দেওয়াটা আসলে কোনো ব্যাপার না। যেটা আসলে বাস্তব সত্য। কিন্তু যারা আসলে দারিদ্র্য সীমার নিচে আছে বা মধ্যবিত্তের ক্ষেত্রে যৌতুক দেওয়াটা খুবই টাফ। এবং দেখা যায় যে অ্যাকচুয়ালি যে ছেলের বাড়ি, যেটা স্পেশালি আমি যেটা লক্ষ্য করি যে ছেলের বাড়ির যে বিয়ের যে খরচটা অ্যাকচুয়ালি যৌতুক থেকেই তুলে নিয়ে আসে। ঠিক আছে? সো এখন দেখা যায় যে ছেলে বিয়ে করতে যাচ্ছে। তো আমি আসলে একটা বাস্তব অভিজ্ঞতা বলি যে ছেলে বিয়ে করতে যাচ্ছে, ওকে। কিন্তু এখন ছেলে যে বিয়ে করবে তার কাছে টাকা নেই। প্রথমত আসলে যে একটা বিয়ের যে খরচ, ৫ থেকে ১০ লাখ টাকা একটা আনুমানিক খরচ, সেই খরচ জোগানোর টাকা তার কাছে নেই। সে কি করছে এটা হচ্ছে যৌতুক নিয়ে সে সেটা দিয়ে প্রোভাইড করতেছে। অ্যাকচুয়ালি টাকা কিন্তু থাকতেছে না। ওই যাহা যৌতুক নিচ্ছে তা ওই বিয়েতে খরচ করতেছে, ওই ম্যাক্সিমাম টাকাই চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে সবকিছুই একবারে গচ্ছা চলে যাচ্ছে। সো আমি মনে করি যে অ্যাকচুয়ালি বিয়ের বাজেটটাকে কমিয়ে নিয়ে এসে যৌতুকটাকে যদি নিরসন করা যায়, তবে দেখা যাবে যে ২ ফ্যামিলি স্টেবল থাকে। ধন্যবাদ ইমান কুমার। আপনি আসলে খুব চমৎকার করে বলছেন যে হচ্ছে আহ, সেটি যে আসলে আমাদের যৌতুকের প্রেক্ষাপট এবং আসলে যৌতুক কিভাবে কমতে পারে। আমি আসলে উৎসব শুনতে পাচ্ছেন? রায় শ্রেয়াস আম- আমার কথা শোনা যায়? উৎসব, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা। হ্যালো। আহ বুঝছো ভাই, আপনার কাছে আপনার উদ্দেশ্য আসলে আমার একই প্রশ্ন। আপনি একজন তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, হ্যাঁ, এবং আমি বলতে পারি যে রংপুর বিভাগ হচ্ছে যৌতুক একটা হটস্পট, ঠিক আছে? তো সেখান থেকে আসলে অবশ্যই। যৌতুকের পক্ষে বিপক্ষে আসলে আপনার অবস্থান কি? এবং আপনি তো একজন লোক প্রশাসনের শিক্ষার্থী, তো সেক্ষেত্রে আপনি এটাকে আসলে কিভাবে দেখেন যে একটা যৌতুকের চর্চা দীর্ঘ শত বছর ব্যাপী হয়ে আসছে? তো এটি আসলে যে একটি কমিউনিটি বা একটি সম্প্রদায়কে ধ্বংসের কারিগর বা অন্তরায় কি না, আপনার কাছে কি মনে হয়? বা প্রশাসনিক দিক থেকে কি মনে হতে পারে? আচ্ছা, পক্ষে বিপক্ষের যদি কথাটা আসে, সেক্ষেত্রে অবশ্যই আমি হচ্ছে বিপক্ষে অবস্থান করব, এবং হচ্ছে আমাদের সকলকে এটা তো করা উচিত আর কি, বিপক্ষে অবস্থান করা। কারণ যৌতুকটি কখনো এটা একটা ভালো বিষয় ছিল না, এবং হচ্ছে ভবিষ্যতেও থাকবে না, এবং এখনো নেই আর কি, যাই হোক। এবং হচ্ছে উত্তরবঙ্গে যদি স্পেশালি আমরা চিন্তা করি দাদা, সেক্ষেত্রে কিন্তু যৌতুকের আর কি যে বিষয়টা, এই উত্তরবঙ্গে কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে? এবং আপনার যৌতুকের যদি প্রভাবগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেক্ষেত্রে মানে এত মর্মান্তিক প্রভাব যৌতুকের, সেটা আর কি বলে বোঝানোর মতো না আর কি। এবং এটা হচ্ছে আপনার আইনি ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে আমরা নিতে পারি, কিন্তু আমাদেরকে নিজে থেকে আগে প্রথমে এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে আর কি। কিন্তু যেটা আমাদের সমাজে আর কি দেখা যাচ্ছে না আর কি। আপনি ছেলে পক্ষ হোক বা মেয়ে পক্ষ হোক, এক পক্ষই আর কি আপনার যৌতুকের বিরুদ্ধে যে একটা তীব্র একটা সমালোচনা করবে বা এটার বিরুদ্ধে দাঁড়াবে, তেমন কোনো আমরা পদক্ষেপে দেখতে পাচ্ছি না। ধরেন আমাদের আহ এমন কোন হয়তোবা কোনো সিঙ্গেল বিয়ে নাই যেখানে হয়তোবা যে যৌতুকটা হচ্ছে নেওয়া হয় নাই বা দেওয়া হয় নাই, এরকমটাই কিছু একটা। আহ উৎসব রায়, ধন্যবাদ আপনাকে। আমি এবারে আসলে আসতে চাই উজ্জ্বল সেন আপনার কাছে। আপনি দেশের বাইরে পড়াশোনা করছেন এবং পড়াশোনার মাঝামাঝি সময় আপনি সময় দিয়েছেন আমাদের জন্য, যেটি আমাদের জন্য অনেক মূল্যবান। উজ্জ্বল রায়, আপনি শুনতে পাচ্ছেন? জি দাদা, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। উজ্জ্বল আমার কথা রায়, শোনা যাচ্ছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের যুক্ত হওয়ার জন্য। তো আপনার কাছে আসলে আমি জানতে চাবো যে একজন তরুণ হিসেবে যৌতুকের পক্ষে বিপক্ষে আপনি কি বলবেন। এর পাশাপাশি যে আপনার কাছে এটি আমি জানতে চাবো যে আসলে যে যৌতুকের সাথে আসলে দারিদ্রতার সম্পর্ক আছে কিনা। আমি যদি সহজ করে খুলে বলি, সেটি হচ্ছে যে আমার বংশে যারা জেঠু রয়েছেন, তাদের যে মেয়ে ছিল, মেয়ের বিয়ে দিতে গিয়ে তারা আসলে জমি বিক্রি করেছেন। তো পরবর্তী সময় আমি দেখেছি যে তাদের যে বৃদ্ধ বয়সে তাদের যে খাবারের সমস্যা, তাদের চিকিৎসার সমস্যা, এটি আসলে একবারে প্রকট হয়েছে আমার আমার দৃষ্টিতে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? দাদা, যৌতুক হচ্ছে যে দাদা সমাজের আমাদের একটা চরম ব্যাধি, এবং এর মধ্যে আমরা যদি কোনো সমীকরণ দাঁড় করাইতে চাই, সেটা আসলে সমানুপাতিক হবে। যৌতুকটা যত বেশি পরিমাণে বাড়তেছে আমাদের সমাজে, ঠিক তত বেশি পরিমাণ দরিদ্রতা বাড়তেছে। আমি
আমি যৌতুকের ডেফিনেশন দেওয়ার আগেও আমি যে ব্যাপারটা সব থেকে বেশি আমি একটা গল্পের মাধ্যমে যেটা আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে যে আমার খুব কাছের একজন আত্মীয়, তিনি তার মেয়েকে বিবাহ বিবাহ দেওয়ার জন্য তিনি ঠিক করলেন। তারপর তার পরিবার থেকে আমি ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, এখন যৌতুক কি দেবেন কি দেবেন না? উনি প্রথমেই আমাকে বলে ফেললো যে বাবা, যৌতুক তো দিতেই হবে, সেখানে তো কিছু করার নেই। এখন ভাবতেছি বাড়িতে আমার টোটাল আমার 2 বিঘা জমি আছে, তার মধ্যে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি 10 কাঠা জমি আগে বিক্রি করব কিভাবে। তো একটা পরিবারের সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি থেকে যখন 10 কাঠা জমি বিক্রি করা হচ্ছে, তার মানে সেই পরিবারটা আলটিমেটলি তারা খুবই একটা করুণ পরিণতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে তার আরো 2টা সন্তান আছে। সেই 2 সন্তানের যদি তুমি পড়াশোনা নাও করান, একটা গ্রাম অঞ্চলে চলাফেরা করার জন্য এটা আসলে সম্ভব না ওইটুকু জমিতে কৃষি কাজ করে। আলটিমেটলি সেই পরিবারটা খুব করুণ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। তো এই উদাহরণটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে যৌতুকের কি পরিমাণ খারাপ পরিণতি হতে পারে। এছাড়াও আমরা আমাদের চারপাশে আমরা যতগুলা ইনসিডেন্ট আমরা দেখতেছি, এই যে পরিবারগুলো, অনেক পরিবার দেখা যাচ্ছে ঋণগ্রস্ত হচ্ছে, এই ঋণগ্রস্ত হওয়ার পেছনেও প্রধান কারণ হচ্ছে যৌতুক। যৌতুক যৌতুক এটা কিন্তু দাদা একটা প্রথা। এটা কখনোই এমন ব্যাপার না যে আমাদের ধর্মের মধ্যে অথবা নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর মধ্যে বলা হয় নাই যে এই জিনিসটা করাই লাগবে, না হলে আমাদের ধর্মের কোনো একটা অংশকে আমরা বাদ দিচ্ছি অথবা ইয়ে করতেছি। জাস্ট এটা একটা প্রথা, কি আমার পূর্বপুরুষ নিছিল তাই আমরাও নিচ্ছি। তো অবশ্যই এটার একটা আসলে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা আসলে হওয়া উচিত আমাদের তরুণ প্রজন্ম থেকে, যেখানে তরুণ প্রজন্ম আমরা যদি স্টেপ নিতে পারি, আমরা যদি জনসচেতনতা বৃদ্ধি করতে পারি। কারণ দাদা, আমাদের আগের প্রজন্ম অর্থাৎ আমাদের বাবা মা যারা আছেন, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, অথবা থাকলেও তারা সেটাকে খুব বেশি ইউজ করেন না। তো তাদের একটা পোস্ট যতজন মানুষের কাছে পৌঁছাবে, আমার এবং আপনার একটা পোস্ট অথবা আপনার এবং আমার একটা বাক্য অথবা কথা তার চেয়ে বেশি বেগে পৌঁছাবে। তো দাদা, আমরা যদি তরুণ প্রজন্ম আমরা টেকনোলজি থেকে শুরু করে সবকিছুকে ব্যবহার করে যদি আমরা যৌতুকটাকে আসলে নির্মূল করতে চাই, সেটা সম্ভব। কারণ এটা একটা মরণ ব্যাধি আকারে বর্তমানে দেখা যাচ্ছে। আর আমাদের উত্তরবঙ্গে সেটাকে তো আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। ইভেন ফর এক্সাম্পল, আমি এখন যৌতুকের বিরুদ্ধে কথা বলতেছি, সেটা নিয়েও দেখা যাচ্ছে যে অনেক মানুষ বলবে কি যে বাবা, তুমি এটা নিয়ে কথা বলতেছো, তুমি কি বিয়ের সময় যৌতুক নিবে না? তাদের চিন্তা ভাবনাগুলা। তো ঘটনা হচ্ছে এই ব্যাপারটা আসলে খুবই মহামারী আকারে যাচ্ছে। তো আমাদের অবশ্যই এখন থেকে আমি যেটা মনে করি, পোস্টার, লিফলেট যেভাবে হোক আমাদের আসলে এগুলোর ক্যাম্পেইনও করা উচিত, আমি যতটুকু মনে করি। এবং এই যে নারী শিক্ষার ব্যাপারে দাদা যেটা আমাকে বলেছিল আর কি, এই যৌতুকটা নির্মূল যদি আমরা করতে চাই, সেখানে আমি মনে করব যে নারী শিক্ষা অথবা নারীকে বিভিন্নভাবে স্কিলফুল করে তোলা। যেমন দাদা, আমি আপনাকে যেহেতু ইন্ডিয়াতে পড়াশোনা করতেছি, আপনাকে আমি এই দিককারই একটা এক্সাম্পল, যেমন নর্থ ইন্ডিয়ার দিকে দাদা, নর্থ ইন্ডিয়ার দিকে ছেলে মানুষ যারা আছে তারা দেখা যাচ্ছে মেয়ে পাচ্ছে না। এদিকে কিন্তু ডিমান্ডের ওইভাবে খুব একটা ইয়ে না। কেন মেয়ে পাচ্ছে না? যদি কোনো ছেলে কোনোভাবে বলে ফেলে যে আমি ডিমান্ড নিতে চাই অথবা আমার অর্থ সহায়তা দরকার, একটা মেয়ে নিজের থেকে সেই ছেলেকে রিজেক্ট করতেছে যে আমি তোমাকে চাচ্ছি না। এটা কেন সম্ভব হয়েছে? কারণ ওই যে নারীগুলা অথবা ওই যে মেয়েগুলা আছে, তারা জানে যে আসলে কিভাবে ওর নিজের থেকেও কিছু একটা ইনকাম করে। ইভেন অনেকগুলা মেয়ে আমাদের দেশেও আপনি দেখবেন, অনেক মেয়ে কিন্তু অলরেডি স্টার্ট আপ থেকে শুরু করে এন্টারপ্রেনারশিপ এই ব্যাপারগুলো নিয়ে এখন কিন্তু অনেকটা আগের তুলনায় অনেকটা কিন্তু তারা সচেতন। তো এইখানে যদি দেখা যাচ্ছে যেমন একটা মোমবাতি জ্বলতেছে, তো মোমবাতিটা এক সময় আসলে শেষ হয়ে যাবে, তাই না? তো সেখানে যদি আমরা মোমবাতিটাকে আরো সাহায্য করতে পারি, দেখা যাচ্ছে মোমবাতিটা আরো বেশিক্ষণ জ্বলবে। তো সেইখানে আমরা সেই জায়গাটাতে আমরা আসলে কাজ করতে পারি। আমরা তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করলাম যে তোমরা এই ধরনের কাজগুলো করো, অথবা তোমরা বলতে বড় ছোট যে কেউ হতে পারে, তো তাদেরকে আমরা উৎসাহিত করলাম যে আপনারা এরকম একটা স্কিলফুল কাজ করেন। ফর এক্সাম্পল দাদা, একটা নারী সে যখন একটা ভালো একটা কাজ করতেছে, ফর এক্সাম্পল সে দাদা একটা সেলাই মেশিন দিয়ে সে ভালো একটা ডিজাইন করতে পারে, ভালো একটা সেলাই করতে পারে দাদা। তো
যেহেতু সে একটা ডিজাইন করতে পারে, কোনো একটা ছেলে যখন তার ব্যাপারে ভাববে, অথবা সেই মেয়েটাকে নিজের জীবন সঙ্গী অথবা যেটাকে আমরা বলছি, হাই আমরা বলি না কেন, সে যখন তাকে বিয়ে করতে চাইবে অথবা পেতে চাইবে, অবশ্যই সে চিন্তা করবে যে না, মেয়েটা যেহেতু অলরেডি স্কিলফুল এবং সে সমাজে আমাদের একটা অবদান রাখতেছে, সো ছেলেটার ওখানে ওই ব্যাপারটা নিয়ে কথা বলতেও তার ভয় কাজ করবে, কারণ মেয়েটা স্বাবলম্বী। তো এই ব্যাপারগুলো আমরা যদি জনসচেতনতা, মেইন কথা হচ্ছে দাদা, আমরা যদি জনসচেতনতা তৈরি করতে পারি, তাহলে আসলে এই যে যৌতুকের একটা যে ভয়াল যে প্রভাব, একটা যে কোরাল যে গ্রাস, এটাকে আমরা অবশ্যই দাদা নির্মূল করতে পারি। এর জন্য প্রথমত আমাদের ইয়ং প্রজন্ম, যেটাকে বলি আমরা তরুণ প্রজন্মকে, আমাদেরকে একতাবদ্ধ হইতে হবে এবং সামনের দিকে আগায় যাইতে হবে, যাতে আমরা এটার বিরুদ্ধে আমরা আসলে স্টেপ নিতে পারি। আমি আপনার কথার প্রেক্ষিতে আমি এতটুকু বলতেছি। উজ্জ্বল সেন, আপনি খুব চমৎকার করে বলছেন আসলে প্রেক্ষাপট, বিশেষ করে জনসচেতনতা, এর পাশাপাশি নারীর কর্মসংস্থান এবং শিক্ষার যে ব্যাপারটি আপনি চমৎকারভাবে তুলে আনছেন। তো আপনি আসলে জনসচেতনতা যে বিষয়টি ইন্ডিকেট করেছেন, আমি আপনার কাছে একটি মানে প্রশ্ন রাখতে চাই, সেটি উজ্জ্বল সেন আপনার কাছেই। তো আমার প্রশ্নটি হচ্ছে আপনার কাছে, যে জনসচেতনতা আসলে আমরা খুব মনে করি যে একটি শিক্ষিত জনগোষ্ঠীর মানুষ করে থাকে, বা সিভিল সোসাইটির যে অংশ, তারা আসলে জনসচেতনতায় সব থেকে বড় ভূমিকা রাখে। তো আমি আপনার কাছে এমন অনেক উদাহরণ দেখাতে পারবো যে আসলে সিভিল সোসাইটির আমরা যাদের মনে করি, যারা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট এবং যারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে মানে চাকরি করছেন, আমরা দেখছি যে তাদের ক্ষেত্রে এই যৌতুক গ্রহণের হারটা আসলে অনেক বেশি হচ্ছে। তো জনসচেতনতার পাশাপাশি তাহলে সেক্ষেত্রে কি আইনের যে প্রয়োগ রয়েছে এবং সামাজিক যে একটি বাধা, সেটি আসলে কার্যকর করতে আমাদের তরুণদের আসলে কি কাজ হতে পারে? যেমন আপনাকে আমি উদাহরণটা বলে দিই যে বাংলাদেশ যৌতুক নিয়োগ আইন অনুসারে যৌতুকের আদান প্রদান বা যৌতুকের কথা বলাও আসলে একটি অপরাধ। তো সেটি একটি ফৌজদারি অপরাধ, এবং বাংলাদেশ কর্মচারী আইন 2018 অনুসারে কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে লঘু থেকে শুরু করে চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত বিধান রয়েছে। কিন্তু আপনি কি দেখছেন যে বাস্তবে সমাজে আসলে এটার কোনো মানে প্রভাব আছে? বা আমি আমি যদি উদাহরণ দেই, আমার আমার এলাকায় একটি যৌতুকের লেনদেন হচ্ছে, যেটি 22 লাখ টাকা ক্যাশ, 5 লাখ টাকার গাড়ি, ঠিক আছে? তিনি একজন সরকারি চাকরিজীবী। এর পাশাপাশি আমাদের পীরগঞ্জে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, যিনি 25 লক্ষ টাকার মতো যৌতুক নিয়েছেন। তো এগুলো আসলে কেন দেখা যাচ্ছে সমাজে, কি মনে করছেন আপনি? আসলে দাদা, এই ব্যাপারে কথা বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে জনসচেতনতা নিয়ে। আসলে আসলে জনসচেতন ব্যাপারটার মধ্যে আমাদের বুঝতে হবে, জনসচেতন সেই মানুষটাই করতে পারে যার মধ্যে আসলে দেখা যাচ্ছে একজন সিটিজেন, তো আমরা সবাই একটা কান্ট্রি সিটিজেন, আপনি আমি সবাই আমরা সিটিজেন, কিন্তু একটা দেশের অথবা একটা রাষ্ট্রের নাগরিক হতে গেলে তার মধ্যে যে কিছু গুণাবলী থাকার দরকার, সেটা কিন্তু দাদা জনসচেতনতার আগে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমত বলতে গেলে আমি যদি বলে থাকি, প্রথমত আমরা আসলে নিজেকে একজন সিটিজেন আমরা বলি, ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা আসলে বাস্তবে আমরা সেটাকে এভাবে আমরা ইভালুয়েট করতে পারি না, আমার কাছে যেটা মনে হয় প্রথমত। এর পরের যে বিষয়গুলো আসতেছে, আমাদের যে শিক্ষিত সমাজ আছে আমাদের দেশে, আপনি দেখবেন যে একটা ছেলে অথবা মেয়ে, প্রথমত আমি যেটাকে ধরবো যে ঘুষ যে ব্যাপারটা, একটা ছেলে অথবা মেয়ে, উজ্জ্বল বর্মন, আমরা আপনাকে শুনছি, আপনি জি বলুন। দাদা আমাদের এই যে শিক্ষিত প্রজন্ম, যখন আমাদের দেশে বেকারত্বের হার দাদা এখন প্রচুর পরিমাণ বেশি, যেটা আমি যদি ভুল না করে থাকি তাহলে 8% অথবা এর থেকে বেশি মেবি, আমি যদিও এটা আমি জানি না এই তথ্যটা সঠিকভাবে। তো আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি। তো দেখা যাচ্ছে আমাদের দেশের সব থেকে একটা বড় অংশ মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করছে, তারা দেখা যাচ্ছে বিভিন্নভাবে বসে আছে, অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি বেকার তারা। তো তারা যখন চাকরিতে ঢুকতে যাচ্ছে, প্রথমেই তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বলা হচ্ছে যে তোমাকে ঘুষ দিতে হবে। সেটা হতে পারে একটা ফাইল আটকিয়ে, সেটা হতে পারে যে তুমি আমার সাথে রাতের বেলা দেখা করো, তোমার সাথে গল্প আছে। সে একটা মানুষ, সে লিখিত পরীক্ষায় সে টিকে গেছে, তারপরে তাকে এভাবে বলা হচ্ছে। তো যখন সেই মানুষটার কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে, একটা পরিবার এই ঘুষের টাকা অথবা এই যে ব্যাপারটা, এটা দিতে গিয়ে তার অনেক কিছু করতে হয়, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে জমি বিক্রি করে। তো যখন শিক্ষিত সমাজ দেখে যে তার বেকারত্ব ঘোচাতে গিয়ে তাকে ঘুষ দিতে হচ্ছে, তখন সে ঠিক করে ফেলে, আচ্ছা আমি তো এই চাকরিটা পেয়ে গেছি, এখন তার মানে যখন আমি বিয়ে করব আমাকে এই টাকাটা উঠাইতে হবে। আমি এটা আপনাকে একটা এটা মানে খুব একটা কোর একটা আমি আপনাকে ঘটনা বলতেছি, যেটা আসলে হয়ে থাকে।
তো তখন দেখা যাচ্ছে সে একজন সিটিজেন হওয়ার পরে, আমাদের রাষ্ট্রের একটা সিটিজেন হওয়া সত্ত্বেও সে ভাবতেছে যে না, আমাকে এই টাকাটা নিতে হবে মেয়ের পরিবার থেকে। এখানে আচ্ছা, আসলে আপনি ধন্যবাদ। যদি দেখেন অনেকভাবে এখানে বেকারত্বটাও আসতেছে। তারপরে দেখা যাচ্ছে আমাদের যে শিক্ষিত সমাজ আছে তারা আসলে নিজেরাই ভালোভাবে বুঝতেছে না যে আমি যে এটা চাচ্ছি, অথবা যেহেতু আমাদের দেশে আইনেরও প্রয়োগে প্রচুর পরিমাণে গাফিলতি আছে, সেখানে আপনি ধর্ষণ থেকে শুরু করে সবকিছুতেই আপনি দেখতে পারেন যেখানে এরকম একটা সেন্সিটিভ ব্যাপারে তারা সঠিকভাবে স্টেপ নিতে পারতেছে না, সেখানে আপনি এবং আমরা ভালোভাবে বুঝতে পারতেছি যে তারা এই ক্ষেত্রে আরো খুব কম স্টেপ নিচ্ছে। তো এগুলাই আসলে প্রধান কারণ যে আমরা আইনের প্রয়োগ নেই, সেখানে বেকারত্ব, সবকিছু মিলে আসলে এই ব্যাপারটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, আমি যতটুকু মনে করি। উজ্জ্বল সেন, চমৎকার। আমি এবার আসলে উৎসব উৎসব আপনার কাছে আসলে যেটি জানতে চাবো সেটি হচ্ছে যে আমরা যেটি দেখি যে যৌতুক হিসেবে আসলে যে টাকাটি গ্রহণ করা হয়, হ্যাঁ, সেটি কিন্তু প্রায় সব বিয়ে, মানে বিয়ের যে খরচ, মানে আমরা যদি এমনটি সহজ ভাষায় বলে থাকি যে আমি বিয়ে করব, আমার বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে মেয়ের পরিবার, মানে এমনটি আসলে হয়ে এসছে। তো পয়েন্ট পয়েন্ট উৎসব পয়েন্ট রায় আসলে আপনি এটিকে আসলে কিভাবে দেখেন, যে এটি কি মানে একজন কন্যার পিতার উপর অমানসিক অমানসিক নির্যাতন কিনা? যদি কোনো একজন পিতার 2টা বা 3টা কন্যা থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে আসলে এই যে বিয়ের যে পুরো বার্ডেন তার 3টা কন্যা এবং 3টা জামাইয়ের যে বহন করতে হবে, সেটি আসলে মানে কেমন সমাজের আসলে প্রতিচ্ছবি? সেটি কি কখনো ভালো সমাজের প্রতিচ্ছবি হতে পারে, বা আপনার দৃষ্টিতে কি মনে হয়? অবশ্যই সেটা দাদা ভালো সমাজের তো কখনোই হতে পারে না প্রতিচ্ছবি। এবং এটা একবারে কি বলবো আর, সবচেয়ে আর কি জঘন্যতম যেটা আর কি, ঠিক আছে, এই জঘন্যতম কাজগুলোর মধ্যে একটা হবে আর কি। এখন একটা বাবার কথা যদি আমরা চিন্তা করি, বিশেষ করে যার মেয়ে সন্তান আছে, দেখবেন আহ একটা মেয়ে হইলো তার একবারে ছোট থেকেই, হওয়ার পর থেকেই আপনার আহ, দেখবেন ডিপিএস বা অন্য কিছু আর কি। মেন কথা মাথায় রেখে হচ্ছে বিয়েটা আমাকে মেয়ের বিয়ে দিতে হবে, আমাকে এখন থেকে টাকা পয়সা জমাইতে হবে, এত টাকা পর্যন্ত যাইতে হবে। এগুলা দেখেন একটা মেয়ে কন্যা বা একটা কন্যা সন্তান হওয়ার পর থেকে কিন্তু বাবা মারা আজকে চিন্তা করে থাকে। তা কেন করে থাকে? কারণ এই যে প্রচলিত নিয়ম যে ভাই আমার মেয়ে আছে, আমাকে বিয়ে দিতে হবে, আমাকে মিনিমাম আমাকে 10 লাখ টাকা লাগবে, কেমন করে হোক। ঠিক আছে, মেয়ে হওয়া মানেই তার মাথার উপর একটা চাপ, টাকা লাগবে, বিয়ে দিতে হলে যৌতুক এত টাকা দিতে হবে, তাছাড়া বাঁচা যাবে না আর কি, যেটা প্রচলিত নিয়ম আর কি। এটা যেটা, আর এর প্রভাবটা আর কি যৌতুকের যে বাবার উপরে কি পরিমাণ চাপটা পড়ে, সেটা হচ্ছে যার কন্যা সন্তান আছে শুধুমাত্র সেই জানে। তাছাড়া আর কি ছেলের বাবারা অন্তত বুঝতে পারবে না যে আসলে যৌতুকের একটা মেয়ের বিয়ে দেওয়ার পরে আছে আসলে কি রকম আর কি সিচুয়েশনটা ক্রিয়েট হয় আর কি একটা পরিবারে। আহ খুবই চমৎকার, মানে এটি আসলে একবারে নতুন ধারণা। আমি যদি বলে থাকি যে আপনি যেটা বলছেন, খুবই ভালো লাগলো এটা। তো ধীমান, আপনার কাছে আসলে আমি যেটি জানতে চাবো, আমাদের রংপুর বিভাগের যদি আমি বলি, শিক্ষার হার হচ্ছে আমাদের 50 থেকে 70%-এর মধ্যে, এবং সেই সাথে হচ্ছে বাল্য বিবাহের হারও হচ্ছে 50 থেকে 60%। তো এই মানে অনেক সময় পিতার মাথায় এই চিন্তাটি কাজ করে যে মানে যেহেতু আমার মেয়েকে বিয়ে দিতে হবে, তাহলে আসলে এত পড়াই কি করব। বিশেষ করে উজ্জ্বল সেন যেটি কথা বলছে যে চাকরি এবং কর্মসংস্থানের আসলে একটি অভাব আমাদের সমাজে বিদ্যমান, আমরা আসলে সেটা দেখে থাকি যে চাকরি এবং কর্মসংস্থান শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং বৈশ্বিক তরুণদের সমস্যা পৃথিবীর সব দেশেই আসলে রয়েছে। তো সেটিকে যদি আমরা ঢাল হিসেবে ব্যবহার করে মানে বিয়ের খরচ শুধুমাত্র কন্যার থেকে নিই, তাহলে আসলে সেটি সামঞ্জস্য হয় না। তো শিক্ষার হার এবং বাল্য বিবাহের হার, যে হারের প্রবণতা বৃদ্ধিতে কি আসলে যৌতুক কোনোভাবে অবদান রাখে? ইমান কুমার রায়, আপনি আসলে, আপনার কি মনে হয়, বা এই বিষয়ে আপনার আচ্ছা, মূল্যায়ন সমাজে যা দেখছেন? মূল্যায়ন আমি এখানে 2টা পয়েন্ট উল্লেখ করব। একটা হচ্ছে পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। হ্যাঁ? তো প্রথমত আমি যেগুলা আসলে অভিজ্ঞতা আমার হয়েছে। তো প্রথমত আমি যদি বলি যে হ্যাঁ, অবশ্যই হচ্ছে বেকারত্ব এবং হচ্ছে শিক্ষার হার একটা একটা হচ্ছে ভালো একটা পয়েন্ট। কারণ শিক্ষার হার যখন থাকতেছে না, তো একটা প্রথমত হচ্ছে যখন হচ্ছে দেখেন, একটা যখন কারো মেয়ে হচ্ছে, ঠিক আছে? তো আমাদের কাছে আমাদের এই যে একটা ফ্যামিলি, আমাদের যে ফ্যামিলি উত্তরবঙ্গ বলেন, আমি এটা সব জায়গাতেই দেখেছি অ্যাকচুয়ালি, যদি রংপুর বিভাগ স্পেশালি আমি বলবো না। কারণ ছেলের বাবারা একটা ছেলেকে দেখে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট হিসেবে, রাইট? ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট হিসেবে কিভাবে যে আমি দেখেন যে আপনি, আমি একটা ভালো উদাহরণ দিই, যেহেতু আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি। তো আমাদের উত্তরবঙ্গে বলেন বা দক্ষিণবঙ্গে বলেন, একটা ছেলের বাবা বরাবরই একটা ছেলেকে হচ্ছে তার হচ্ছে সে মনে করে যে একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেল না, তো সে হচ্ছে কি ধার দেনা করে হোক বা যতটুকু সম্ভব হোক সে হচ্ছে কিন্তু
একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। তো কিন্তু এই জিনিসটাই কিন্তু হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, হয়তোবা সামনে কিছু করতেছে। ওকে? ছেলের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু মেয়ের ক্ষেত্রে হচ্ছে না। মেয়ের ক্ষেত্রে যখনই সে চিন্তা-ভাবনা করবে যে না আ আমি পড়াবো তাকে বা মানে তার কথা হলো ১ম এই থাকবে যে আমি এত টাকা খরচ করে পড়াবো। তারপরে হচ্ছে আমার আমার হচ্ছে ফিডব্যাক কি আসবে? ফিডব্যাক কি আমাকে আবার যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। তো দরকার নেই। পড়ানোর কোনো প্রয়োজন নেই। ১ম ধাপ এখানে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে সবাই তো হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না বা পসিবলও না। তো পরে উচ্চশিক্ষা কি? ঠিক আছে? পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেল, তখন মানে বাবা-মায়েরা ভাবে যে না মেয়ে হয়তোবা কিছু করবে তাই হচ্ছে পড়াই। ওকে? কিন্তু যেই পার্টটা একটা বড় পার্ট কিন্তু পাবলিক ইউনিভার্সিটি চান্স পায় না, তার ন্যাশনালে পড়ে হয়তোবা হচ্ছে বা অন্য কোথাও পড়ার চেষ্টা করে। তো যখনই হচ্ছে একটা মেয়ে ন্যাশনালে পড়ার দিকে যায়, দেখা যায় যে বাবা-মা ধরেই বসে যে না আর মেয়েকে পড়িয়ে কি হবে? এখন তাড়াতাড়ি হচ্ছে একটা ভালো পাত্র দেখে যদি বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমার ঝামেলাটা মিটলো। কারণ একে দ্বারা কিছু হবে না বা একে মানে বাবা-মায়েরা যে লাস্ট একটা হোপ থাকে মেয়েদের মানে প্রতি, সেটা হচ্ছে তারা হারিয়ে ফেলে। ঠিক আছে? আর ওই যে একটা যে বাঁধা মানে গদ-বাঁধা একটা নিয়ম আছে যে না মেয়েকে হচ্ছে বিয়ে দিতে হবে। টাকা দিয়ে বিয়ে দিতে হবে। তো টাকা দিয়ে যেহেতু বিয়ে দিতেই হবে তো আমার এত কষ্ট করে পড়িয়ে লাভ কি? ঠিক আছে? তো আমি যেটা দেখেছি যে আমি যখন আমার ইউনিভার্সিটিতে আমি দেখেছি যে উত্তরবঙ্গের অনেক স্টুডেন্ট। স্পেশালি রংপুর বিভাগের প্রচুর স্টুডেন্ট। ঠিক আছে? মানে বলা চলে যে মানে 30% ই উত্তরবঙ্গ। কিন্তু মেয়ের সংখ্যা সেখানে মানে 2 থেকে 3% হবে কিনা সন্দেহ আছে। যেখানে হচ্ছে আমি দেখি যে যদি নারী সংখ্যা দেখি অন্য ডিভিশন গুলাতে, সেখানে হচ্ছে মেক্সিমাম নারী অন্য ডিভিশন থেকে আসা। ঠিক আছে? কিন্তু ছেলে উত্তরবঙ্গে এত হওয়া সত্ত্বেও নারী খুবই কম। কারণ দরকার কি? বাবা-মায়ের ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই। যেই টাকা দিয়ে আমি পড়াবো, ওই টাকা দিয়ে মেয়ে তো পরের ঘরে যাবে, পরের ঘরে ইয়া করবে। ওর থেকে যেহেতু আমাকে টাকা দিয়ে দিতেই হবে, সো উদাই মেয়েকে বসায় রেখে লাভ নেই। মেয়েকে হচ্ছে পড়াইও লাভ নেই। মেয়েকে আমি বিয়ে দিয়ে দেই। হ্যাঁ? টাকা দিয়ে ওই যে টাকা দিয়ে আমি পড়াবো, সেই টাকা দিয়ে আমি মেয়েকে বিয়ে দিয়ে দিই, ঝামেলা শেষ। সো এদিক থেকে দেখা যাচ্ছে যে মেয়ের পড়াশোনা হচ্ছে না। আমি এটা বললাম হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে বাবা-মায়েরা একটু হলেও ভাবে যে না যে মেয়ে পড়াশোনা করছে এতদিন, মেয়ে কিছু করবে। ঠিক আছে? কিন্তু প্রাইভেটের কথা আসলে বা হচ্ছে ন্যাশনালের কথা আসলে বাবা-মায়েরা হাল ছেড়ে দেয়। যে না দরকার নেই। ২ বছর পরে পড়াশোনা করে বিয়ে দিতে হবে, সে কাহিনী শেষ। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এখানে একটা এই জিনিসটাও একটা আছে যে অশিক্ষার মানে তারা তো সুযোগই পাচ্ছে না। বাই চান্স একটা জায়গায় চান্স হচ্ছে না দেখে হচ্ছে তারা মানুষ কি ন্যাশনাল থেকে ভালো করতেছে না? অবশ্যই করতেছে। কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। ২ বছর পড়াপড়ি বলতেছে বিয়ে করো। ঠিক আছে? রিসেন্টলি আজকে আমার আমার একজনের সাথে কথা হলো। আমার মানে সম্মুখীন আত্মীয় হবে। তো সেও পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, হ্যাঁ? তো মনে করেন যে ২ বছর মানে গ্র্যাজুয়েশন করেছে। এখন সে হচ্ছে মানে আমি বললাম জবের প্রিপারেশন বা অন্য কিছুর কথাবার্তা উঠলো। তো তার মাঝে সে বলল যে অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে এখন বিয়ে দিয়ে দিতে চায়। আর রাখতে চাচ্ছে না। ঠিক আছে? মানে মেয়েদের প্রতি যে বাবা-মায়ের একটা যে হচ্ছে মানে এক্সপেকটেশন আছে যে না ভালো কিছু করবে। কারণ ভালো কিছু কেন করবে? ভালো কিছু করলেও বা কি? সে তো আমাকে আর পরে খাওয়াচ্ছে না। সে তো আমাকে পরে দেখতেছে না। ছেলের পেছনে ইনভেস্ট করলে সেটা করতেছে। মেয়ের পেছনে করতেছে না। সো এই যে একটা মানে একটা যে আমি বলব এটাকে ব্যবসায়িক চিন্তা। এই যে একটা ব্যবসায়িক চিন্তা বাবা-মায়ের মাথায় গেঁথে আছে। তো যার ফলে হচ্ছে মেয়েদের সেভাবে মানে প্রপার এডুকেশনটা হচ্ছে না। তো আমি এখনো বলব যে অ্যাকচুয়ালি ওই হায়ার মিডল ক্লাস বা হায়ার ক্লাস বাদে যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস থেকে যে মেয়েগুলো উঠে আসে এগুলো আসলে নিজেদের মানে কি বলবো? নিজেদের আসলে মানে ওই মানে একটা যে ইয়া আছে, নিজেদের একটা যে বার্নিং আছে সেখান থেকে আসলে উঠে আসে। মানে তারা কিন্তু যার ফলে হচ্ছে প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমার শিক্ষার সবচেয়ে বড় একটা ব্যারিয়ার সেটা হচ্ছে যে আমাদের মেয়েরা সেই সুযোগটা পাচ্ছে না। ঠিক আছে? পাচ্ছে না এবং হচ্ছে যার ফলে হচ্ছে তারা হচ্ছে সেই সুযোগটা কাজে লাগাতে পারতেছে না। আর কিছু সংখ্যক আছে এরা সুযোগ পেয়েও কাজে লাগাচ্ছে না। ঠিক আছে? কারণ আমি আমার কিছু ফ্রেন্ডদের কাছেই দেখছি আমি আমার ইউনিভার্সিটি লাইফে যে বাবা-মা পড়াচ্ছে, এত কষ্ট করে পড়াচ্ছে। সো হচ্ছে তাদের এবং আমাদের কিছু মেয়েদের মাথায় এইটা মাইন্ডসেট হয়ে আছে যে না আমি মানে পাস করব। পাস করে হচ্ছে কি পাস করব একটা হচ্ছে ভালো জামাই বিয়ে করার জন্য। আমি দেখেছি এটা। আমি আমার অনেক ফ্রেন্ডদের দেখেছি যে অ্যাকচুয়ালি তারা একটা বিএসসি গ্র্যাজুয়েট মানে ডিগ্রি নিতে আসে একটা ভালো জামাই বিয়ে করার জন্য। ঠিক আছে? নাহলে ওই যে বিএসসি গ্র্যাজুয়েশন না থাকলে হচ্ছে একটা ভালো জামাই বিয়ে করতে পারবে না। সো ভাই এখন এটা আমাদের অনেক নারীদের মাথায়ও গেঁথে আছে যে একটা ভালো একটা ভালো ছেলে প্রস্তাব আসবে না।
বা আমারও ভাবে, তাই হচ্ছে একটা মানে এটা মেয়েদের মাথাও গেঁথে আছে যে আমাকে তো বিয়ে করে হচ্ছে ওই ঘানি টানতে হবে, তো তো প্যারা নেওয়ার দরকার কি, কোনো মতে একটা পাশ করে যাই, পাশ করে হচ্ছে ওই মানে বিয়ে করে সংসার করি। তারপরে আবারও কিছু মেয়ে আছে, মানে এটা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের নারীদের এই ধারণাটা আমি দেখেছি, যারা অ্যাকচুয়ালি ভালো করতে চায় তাদের কথা বাদ দিলে আমি একটা ভালো অ্যামাউন্টের নারীদের এই অবস্থা। এবং আরেক আরেক আমি আরেক দলকে দেখেছি, এরা কি করে, এরা যৌতুকে সাপোর্ট করে। ভাই, এদের কথা হলো ভাই তো আমার সব পাচ্ছে, ঠিক আছে, ভাই তো আমার সব পাচ্ছে, তো আমি কেন বঞ্চিত থাকবো, তো হচ্ছে যেহেতু হচ্ছে আমার নেওয়াই লাগবে, তো যৌতুক হিসেবে মানে আমার কাছেই আসতেছে, যৌতুক আমি নেব। অনেক মেয়ে আছে দেখা যায় যে হচ্ছে সে ফ্যামিলি থেকে জোর করে যৌতুক নেয়, ঠিক আছে, আমি এমনও কেস দেখেছি। তো দেখা যায় যে আসলে যদি বলি যে শিক্ষার যে বিষয়টা, শিক্ষার বিষয়টা প্রথম যে ধাপটা সেটা হচ্ছে যে আমি মানে প্রথমত যারা ভালো ঠিক আছে, আর দ্বিতীয়ত এক দলের হচ্ছে মাথায় গেঁথেই আছে আমি বউ হব, ভালো বউ হব, ঠিক আছে, আমার দরকার নেই। সো ওই যে উজ্জ্বল সেন দাদা যে কথাটা বললেন যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে ইন্ডিয়ার মেন্টালিটি অ্যাকচুয়ালি গেঁথে গেছে যে ভালো কিছু করতে হবে, বা মানে ওই যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ইন্ডিপেন্ডেন্সি যে বিষয়টা, বাংলাদেশি নারীদের মধ্যে এখনো মোস্ট অফ দ্য নারীদের মধ্যে যে দেখা আছে যে তাদের ওই যে ঘরগুলো হয়ে যাওয়ার বিষয়টা, ঠিক আছে, যে ঘরে থাকবো, বিয়ে করবো, সংসার পালবো, মানে তুমি যদি দেখো যে আপনি যদি দেখেন যে অ্যারাউন্ড 30% মেয়েও হবে না যারা হচ্ছে ভালো কিছু করতে চায় এখন, ঠিক আছে, ম্যাক্সিমাম মেয়েদের চিন্তা ভাবনা হচ্ছে যে ভালো কিছু করবো, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে যারা ভালো করতে চায় তারা সুযোগ পাচ্ছে না, ঠিক আছে, আর কেউ সুযোগ পেয়েও হারাচ্ছে। সো এখন যদি পজিটিভ দিকে আসি, পজিটিভ নেগেটিভ দিক আমি বাদ দিলাম, পজিটিভ দিকে আসি, তো বুঝে বললাম যে পজিটিভ দিকের মেইন সমস্যাটাই হচ্ছে এরা সুযোগ পাচ্ছে না, এবং বাবা মায়েরা এদের পেছনে ইনভেস্ট করতেছে না। একটা মেয়েকে তো ভাই ন্যাশনালে তো টাকা পয়সা লাগে, তাই না? গ্রাম থেকে একটা মেয়ে এসে শহরে থাকবে, শহরে থেকে হচ্ছে ওই পড়াশোনা করবে, মেসে খরচ আছে, অনেক খরচ আছে, সে তো চাইলে টিউশন করাতে পারবে না, বা এই মফস্বল শহরগুলোতে টিউশন করানো যায় না। সো তারপর তার পক্ষে এটা হয় না। তো এই বাবা মায়ের একটা ইনভেস্টমেন্ট মেন্টালিটি থাকে যে মেয়ের পিছনে ইনভেস্টমেন্ট করলে আমার কোনো লাভ নাই, তাই তাকে বিয়ে দেওয়াটাই বিয়া। তো যার ফলে আসলে আমি মনে করি যে ম্যাক্সিমাম মানে যারা ভালো করতে চায় তারা সুযোগ পাচ্ছে না। আর রিমান, নেগেটিভ ইস্যুটা বাদ দিলাম, যারা ভালো করতে চায় সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, আপনি আসলে অনেকগুলো বিষয় বলছেন যে যে আমাদের অনেকে সুযোগ পায় না। আসলে প্রেক্ষাপটটা আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে আসলে নারী আমাদের বাংলাদেশি মানে বিদ্যমান ব্যবস্থায় নারীরা খুবই ভালনারেবল। তো আপনি যদি আমাদের জাতীয় সংসদের যে পার্টিসিপেন্ট সেখানেও দেখেন যে আসলে সেখানে নারীদের ভূমিকা খুবই নগণ্য। সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে এমন। এর পাশাপাশি যে নারীর ক্ষমতায়নে, যে বিশেষ করে নারীর ক্ষমতায়ন বলতে আমরা আসলে কি বুঝি, নারীকে শিক্ষিত করা এবং নারীকে আসলে যে তার যে প্রপার যে সম্মান সেটি দেওয়া। তো আমরা যে যে কনসেপ্টটি আসলে যে কনসেপ্টটি বা যে বিষয়টি নিয়ে আসলে উপর জোর দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে যে আমরা শিক্ষিত অশিক্ষিত হয় এর উপর আসলে অনেকটা কথা বলছি যে তার ক্ষমতায়ন, চাকরি করো সেটা। তো আসলে আমাদের একজন মা কি আসলে একটি পরিবার সামলান না? আমি যদি বলে থাকি যে আমরা যদি একটি পরিবারের কথা বলে থাকি সেটি হচ্ছে যে একটি পরিবারকে যদি আমরা একজন কোম্পানির কথা ভেবে থাকি, আমাদের মা কিন্তু আসলে সিইওর দায়িত্ব ভূমিকা পালন করেন। কারণ দেখেন যে একটি 8 থেকে 10 জন পরিবারের ছোট্ট কোম্পানিতেও বা আপনার এত মেম্বার নিয়ে যদি কোনো কোম্পানি রান হয়, আপনার সেখানে একজন পরিচ্ছন্নতা কর্মী থাকে, একজন অফিস সহায়ক থাকে, ঠিক আছে, একজন আপনার মানে আপনার চা নাস্তার জন্য ব্যবস্থা করার জন্য থাকে। তো সব মিলেই কিন্তু যে আমাদের মায়েদের যে কর্মঘন্টা সেটি কিন্তু আসলে অনেক বেশি, যেটাকে হচ্ছে কেয়ার ইকোনমি বলা হয়। আসলে বৈশ্বিক বাজারে কিন্তু যেটি মূল্যায়ন নেই। আমি যদি বলি যে পৃথিবীতে যদি মায়েরা তাদের শ্রমের জন্য কোনো আন্দোলন হতো, আমার কাছে মনে হয় যে এটি পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী আন্দোলন হতো। কারণ তাদের তো আসলে ছুটি নেই। আমরা যদি বলে থাকি যে একজন সরকারি চাকরিজীবী সপ্তাহে 2 দিন ছুটি পান, বেসরকারি ক্ষেত্রে কখনো সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, একদিন অবসর। কিন্তু আমরা সুস্থ অবস্থায় আমাদের মায়েদেরকে কোনোদিন দেখছি যে আসলে তারা একটা শুক্রবারে ঘুম থেকে উঠছে 10টায়? দিবান, আপনার কাছে আমি আসলে যেটি জানতে চাচ্ছি, এটা কি দেখেছেন যে সুস্থ অবস্থায় এটা? দিবান, আমরা আপনাকে শুনছিলেন। আহ, আচ্ছা, ওকে। সো আমি কোশ্চেনটা আবার শুনতে যাচ্ছি, কারণ হচ্ছে আমি লাস্ট পার্টটা ও, শুনতে পাইনি নেটওয়ার্ক আচ্ছা, ইস্যু কারণে। আমার যদি কোশ্চেনটা আবার হচ্ছে একটু বলা যায়। যে আমরা আমরা আমাদের বাবাদের আসলে আমরা অনেক সময় ঘুম থেকে উঠতে দেখছি 7টা 8টায়, ঠিক আছে, কখনো এটা আমরা সবাই দেখি। হুম। কিন্তু সপ্তাহে 7 দিনই মানে আমাদের মায়েদের মানে অসুস্থতা বাদে
কখনো কি আপনি 8টা থেকে 9টা বা 10টায় ঘুম থেকে উঠতে দেখছেন? না, অবশ্যই না। আমি কখনোই হচ্ছে তাদেরকে ইভেন তারা যখন অসুস্থতার সময়ে আছে, মনে করেন যে আমি দেখেছি আমার মাকে দেখেছি যে অসুস্থ, গায়ে জ্বর। কিন্তু তবুও 10টা কেন 7টার সময় উঠেই হচ্ছে যেভাবে যতটুকু পারে কাজ পারে। মানে আমার মায়ের কিছু বাতের সমস্যা আছে। তো দেখা যায় যে অসুস্থ থাকলেও ওই সকালবেলা উঠে কাজ করে খাইয়ে-দাইয়ে দেন ওষুধ খেয়ে তারপর রেস্ট নেয়। ঠিক আছে? সো নরমালি ওই অসুস্থ একবারে বিছানায় পড়ে গেছে এমন অবস্থা না হলে ওই মানে ক্যাজুয়াল যেই ডিউটিসটা থাকে সেরকম করতেই থাকে। তো হ্যাঁ, আপনার হচ্ছে আমাদের ক্ষেত্রে হ্যাঁ, দেখা আমি যায় যে আসলে এটি আমরা জানতে হচ্ছে জাস্ট চেয়েছিলাম। নরমাল একটা জ্বর হলে বা একটা ব্যথা হলে, হ্যাঁ, ঠিক আছে? যে আমি আসলে নরমালি এই আমাদের বিষয়টি ব্যথা আপনার কাছে হলেই বা জানতে কিছু চেয়েছি। হলেই আমরা হচ্ছে বাদ দিয়ে দিই। আমরা হ্যাঁ, ওকে। ধীমান খুব চমৎকার বলছেন যে উৎসব রায়, আমি হচ্ছে আপনার কাছে আসতে চাই হ্যাঁ, উৎসব রায় সেটি হচ্ছে যে আমরা যদি বলি যে পৃথিবীতে আসলে মানে শ্রমের মূল্যায়ন কর্মঘন্টা দিয়ে, আজকে একজন শিক্ষক 6 ঘন্টা থেকে 7 ঘন্টা কাজ হুম, করেন, একজন ইঞ্জিনিয়ার 6 থেকে 7 ঘন্টা কাজ করেন, বা বৈশ্বিক ভাবে একটি ওয়ার্কিং আওয়ারের একটা এনভায়রনমেন্ট আছে, সেটি হচ্ছে সপ্তাহে 35 থেকে 40 ঘন্টাকে একটা স্ট্যান্ডার্ড আদর্শ মনে করা হয়। তো এর উপর বেস করেই কিন্তু আসলে পৃথিবীতে মানুষের শ্রমের মূল্যায়ন হয়। তো আমাদের মায়েদের কি কোনোভাবেই যে আসলে কর্মঘন্টা 35 থেকে 40 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আরো অনেক বেশি হয়? তাইলে আমরা কেন বলছি না যে আসলে যে নারী একজন মা হচ্ছেন তিনি আসলে শুরু থেকে ক্ষমতায়িত, তাকে আসলে নতুন করে ক্ষমতায়িত করার কোনো দরকার নেই চাকরি দিয়ে বা অন্য কিছু দিয়ে? তো এটিকে আসলে আপনি, যে যখন একজন একজন মেয়ে তার স্বভাবগত জীবন থেকে যখন একজন নারীতে রূপান্তর হচ্ছেন, একজন মাতে রূপান্তর হচ্ছেন, তখন আসলে তখন কি এটা আসলে নারীর ক্ষমতায়ন হিসেবে কেন গণ্য হচ্ছে না? কারণ তাদের তো আসলে কাজই করতে হয় সবসময়, সেটি 35-40 ঘন্টা থেকে দ্বিগুণ দ্বিগুণ আমার কাছে মনে হয়, প্রায় 60 থেকে 80 ঘন্টা হবে। সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কেন আচ্ছা, আসলে যেটা নারী আমি ক্ষমতায়ন মানে মনে করেন না? এই বিষয়টাকে আমি যেভাবে দেখছি অ্যাকচুয়ালি যে এটা কি আচ্ছা, কন্টিনিউ করেন উৎসব দাদা। বলবে? না, আচ্ছা, ওকে। আমি সো উৎসবের কাছে। প্রথমত হচ্ছে আমি যদি বলি যে আসলে যে না, আমি বলছি। আচ্ছা আচ্ছা, জি জি জি, বিমান বলেন, জি জি সো বলেন, প্রথমত এরপরে যদি আমরা আমি উৎসবের একটা কাছে জিনিস যাবো। বলি যে সেটা হচ্ছে যে আ আচ্ছা, ওকে। তো প্রথমত একটা জিনিস আমি যে ক্লিয়ার করি এখানে যে আ আমাদের সমাজে একটা বড় মিথ আছে, হ্যাঁ? সো সেই মিথটা হচ্ছে যে যারা মানে নারী ক্ষমতায়ন মানে হচ্ছে যে যারা হচ্ছে অফিসে গিয়ে কাজ করে বা হচ্ছে বড় কর্পোরেটে গিয়ে কাজ করে বা সরকারি চাকরি করে। তো এটাই হচ্ছে নারী ক্ষমতায়ন। তো হচ্ছে যারা ঘরে বসে থাকে বা হচ্ছে ঘরে ঘরের কাজ করে তারা এটা কোনো নারী ক্ষমতায়ন না। হচ্ছে এটা হচ্ছে একটা নরমাল কি একটা হচ্ছে মানে সেকেলে একটা ভাইব। ঠিক আছে? তো এটা আমাদের একটা সমাজের একটা মিথ অলরেডি দাঁড়িয়ে গেছে। তো আমরা মনে করি যে যারা ঘরে বসে কাজ করে বা যে মহিলারা বা মায়েরা ঘরে বসে কাজ করে তারা নারী ক্ষমতায়ন না। তারা কিছুই না। শুধুমাত্র যারা হচ্ছে বাইরে কাজ করে তারাই হচ্ছে মানে ওইটাই হচ্ছে নারী ওমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে। এটা একটা বাজে একটা মানে মিথ আমাদের সমাজে অলরেডি দাঁড়িয়ে আছে। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে। হ্যাঁ, তো আ আমাদের সমাজটাই এভাবে দেখে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এমনটা না যে একটা যদি মা যে কাজ করতেছে সে কিন্তু রেগুলার। মনে করেন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। এটা অনেক ক্ষেত্রে আবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে? সো এই যে পুরো দিন ভরে কাজ করতেছে, মানে কাজের কোনো কিন্তু মানে কাজের কোনো পারিশ্রমিক নেই, কাজের কোনো কিচ্ছু নেই। কাজের জাস্ট এবং এইটার ফলেই অ্যাকচুয়ালি কিন্তু একটা ফ্যামিলি দাঁড়িয়ে আছে। সো মানে এই কাজের মধ্যে কি থাকছে? এই কাজের মধ্যে সন্তান লালন-পালন থাকছে। এই কাজের মধ্যে হচ্ছে খাওয়া-দাওয়া মানে সারাদিন যে সবার হচ্ছে যে টেক কেয়ারিং এর যে বিষয়টা সেটা থাকছে। এবং অ্যাকচুয়ালি যে সন্তান লালন-পালনের দিক থেকে যদি আসি যে অ্যাকচুয়ালি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একজন মাই তৈরি করছে। ঠিক আছে? সো এখানেও একটা ওমেন এম্পাওয়ারমেন্ট এর একটা যে বড় একটা ইস্যুস চলে আসে। কারণ আপনার যদি ভবিষ্যৎ তৈরি না হয়, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি না হয়, কারণ তাহলে আপনার আসলে সবকিছুই কিন্তু বৃথা। তো দ্বিতীয়ত হচ্ছে যে সারাদিন যে মানে ফ্যামিলি যে টেক কেয়ারিং এর অবস্থা। হ্যাঁ, ফ্যামিলি যে একটা জিনিস খাটতেছে, রান্না করতেছে, খাওয়াইতেছে এবং ভালোবাসা সবকিছুই একটা পরিবারের সবাইকে হচ্ছে দেখিয়ে গুছিয়ে রাখতেছে। এই টেক কেয়ারিং যদি আপনি হচ্ছে একটা বাজারে একটা মনে করেন যে একটা টেক কেয়ার এর বুড়ো বুয়া রাখেন বা কোনো কিছু রাখেন, সেখানে আপনাকে কিন্তু একটা যদি ঢাকার কথা আমি বলি প্রায় ৫ থেকে ১০,০০০ টাকা গুনতে হবে। হ্যাঁ? তো মফস্বল শহরের কথা তার হয়তো ৫ থেকে ৭,০০০ টাকা গুনতে হবে কিন্তু। কিন্তু ওইভাবে আপনি যে ওই টেক কেয়ারিং টা কিন্তু পাবেন না।
মানে অ্যাকচুয়ালি যে মা সুলভ যেটা টেক্সচারিং পাবেন না। ইভেন দেখা যায় যে এখন হচ্ছে অনেক বাবুল ল্যান্ড অনেক কিছু আছে। আমি আই এম সরি ফর দ্যাট। যে ওই যে ছেলে মেয়েদের আসলে যে টেক কেয়ারিং এ যারা হচ্ছে মানে কর্মজীবী মা আছেন, তারা হচ্ছে ছেলে মেয়েকে দেখতে পারেন না, তো হচ্ছে সারাদিন হচ্ছে দিয়ে যায়, বাচ্চাকে দিয়ে যায়, তাই ওই একটা টেক কেয়ারিং হবে, সেখানে হচ্ছে সারাদিন থাকে, পরে এসে মা দেয়। কিন্তু এই যে টেক কেয়ারিং হবে সারাদিন থাকছে, যার ফলে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু মায়ের যে আদরটা, মায়ের যে অ্যাকচুয়াল যে স্নেহটা কিন্তু পাচ্ছে না, যার ফলে হচ্ছে তার মধ্যে যে একটা মেইন যে বিকশিত হওয়া জ্ঞান করা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে? কিন্তু এই দিক থেকে দেখেন যে একজন হাউসওয়াইফ মা, সে কিন্তু হচ্ছে আমার পুরো একটা পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সমাজে একটা কথা আছে যে যাদের বাবা মা দুজন চাকরি করে, সেই ছেলে মেয়েগুলো কিন্তু খুব একটা ভালো মানে ভদ্র বা হচ্ছে সেভাবে হচ্ছে সামাজিক হয় না। ঠিক আছে? এরা দেখা যায় যে ম্যাক্সিমাম বিপদে যায়। কারণ এটা হচ্ছে যারা যায়, সবাই জানে এমনটা না, বাট যারা যায় হচ্ছে এদের মেইন রিজনটাই হচ্ছে যে এরা মায়েদের হচ্ছে সেই প্রপার গাইডেন্স, প্রপার শাসনটা কিন্তু পাচ্ছে না, ডিরেক্টলি পাচ্ছে না, কারণ তাদের মায়েরা সময় সুযোগ পাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে আমার এখানে যে হাউসওয়াইফ মায়েরা আছে, তারা হচ্ছে কিন্তু আমার একটা পুরোপুরি একটা হচ্ছে মানে গুড জেনারেশন তৈরি করে দিচ্ছে একটা দেশের জন্য। ঠিক আছে? সো আমি বলবো যে এখানে আসলে এটাও একটা মেন ইম্পর্টমেন্ট, এবং এটা বড় মেন ইম্পর্টমেন্ট, কারণ আমার পরবর্তী জেনারেশন এখানে তৈরি হচ্ছে একদম প্রপারলি। ঠিক আছে? এবং হচ্ছে আমার টেক কেয়ারিং এর বিষয়টা বাদ দেন, টেক কেয়ারিং সবাই করতে পারবে, টেক কেয়ারিং ওই যে সারাদিন ডিউটি করে এসেও টেক কেয়ারিং করা যায়, বাট আমার পরবর্তী প্রজন্ম তৈরি করা এটা দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। সো এইটা আমার কিন্তু প্রপারলি এখানে তৈরি হচ্ছে। সো আমি বলবো যে এখানে মায়েদের ওই একটা কর্পোরেট গার্লের থেকে বা হচ্ছে একটা হচ্ছে মানে গভর্নমেন্ট এমপ্লয়ি মেয়েদের থেকে অ্যাকচুয়ালি মায়েদের যে রোলটা সমাজে আরো বেশি থাকে, কারণ এখানে আমার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে ধন্যবাদ ধীমান। প্রপারলি। সেটি হচ্ছে যে আসলে নারীরা যে সেক্টরেই কাজ করুক না কেন, সেটি মূল্যবান, সেটি আসলে কর্পোরেট হোক, কারণ কর্পোরেটের অংশগ্রহণের দরকার আছে। আমি যদি বলি যে আমি আসলে বলছি না গুগলের যে যে খারাপ। না না, আমি এটি বলছি না, মানে আসলে ওইটি নিয়ে আমার মন্তব্য নেই। সেটি হচ্ছে, আমি যদি গুগলের কথা বলি, তাদের হচ্ছে নারী কর্মী শতকরা 34%। আমাদের নারীরা যেমন কর্পোরেট সেক্টরে যাবে, কৃষি সেক্টরে যাবে, আবার গৃহস্থালী কর্ম করবে। কিন্তু আমরা চাচ্ছি যে যে আমাদের যে অবজারভেশন, সেটি হচ্ছে যে তুলে ধরা যে আমাদের নারীরা, আমাদের মায়েরা যে শুরু থেকে ক্ষমতায়িত, সেটি আসলে তুলে ধরা। তো উৎসব রায় শ্রেয়াস হচ্ছে, তো আপনি তো একজন লোক প্রশাসনের শিক্ষার্থী, সেই জায়গা থেকে যদি আমি মানে আপনার কাছে প্রশ্ন রাখি যে আসলে যে আহ ধীমান খুব চমৎকার করে বলছে যে এটি মায়েরই হচ্ছে যে একজন মানে মায়ের বিষয়টি আসলে সব থেকে আমরা মূল্যায়ন করতে পারি যে সবার উপরের দিক থেকে। তো সে যে এই যে ধীমানের যে মন্তব্য, সেই মন্তব্যের সাপেক্ষে যে কেন তাহলে আসলে আমাদের নারীদের বলতে হচ্ছে চাকরি না দেখে আসলে ডিমেন দিতে হবে, বা এটা কেন আসলে টেক ফর গ্রান্টেড নেওয়া হয় যে একজন একজন মেয়েকে বিয়ে করা মানে সে আমার জন্য সবসময় খাটবে, রান্না করবে, সন্তান দেখাশোনা করবে, অথচ তাকে আনার সময় আমি অসম্মান করে বলবো যে গরুর দরের মতো। আসলে যেটি আমাদের আসলে এটি বলতে বাধ্য, মানে অনেকটি কেন বলি যে আসলে যে বাজারের মতো আসলে মেয়েদের বিক্রি করা হয়, যে কারো কাছে যে এভাবে যে 15 লাখ, 20 লাখ, 10 লাখ, 5 লাখ, এটি আসলে কেন? একদিকে নারীরা দাদা খুবই কাজ করছে, আবার আবার বলা হচ্ছে যে আসলে আহ, মানে বিয়ের সময় যে যৌতুক দেওয়ার বিষয়টি, যে তারা কাজ করছে না। তো এই বিষয়ে আসলে আপনার মূল্যায়ন বা মন্তব্য কি, বা এটিকে আসলে কিভাবে আর কি সমাজের একটি বাধা হিসেবে দেখছে? নারীর যে ক্ষমতায়িত করার যে বিষয়টা আছে দাদা, এটা বেসিক্যালি হচ্ছে আপনার পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থাটা আছে আর কি। যার কারণে এই যে এই নারীর প্রতি এত রকম বৈষম্য গুলা, বা এই যে যেটা আপনি বললেন যে নারীদের উপর যে বিভিন্ন ধরনের যে সব কাজগুলা করে আর কি, যেগুলো হচ্ছে অবমূল্যায়ন করা হয় শুধুমাত্র কি জন্যে, যে হচ্ছে পারিশ্রমিকটা পায় না আর কি, যে জন্য এটা, এটার মেইন কারণ হচ্ছে দাদা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা আর কি, যেটা আমরা দেখবো। আর শেষের কোশ্চেনটা জানি কি ছিল, আরেকবার যদি বলতেন। আহ না আসলে আপনার উদ্দেশ্যে প্রশ্ন ছিল দুইটি। একটি হচ্ছে যে এই যে বৈপরীত্য, একদিকে নারীরা অনেক কাজ করে, হ্যাঁ, আর আবার আবার অপোজিট দিকে শুনতে হয় যে বিয়ের সময় যে সে তো কোনো চাকরি করে না, তার মানে এত টাকা দিতে হবে, তাকে তো আমরা বসে বসে খাওয়াবোই। এটাই ছিল, আপনি ছেলে বলছেন। তো উজ্জ্বল সেন, আমি আমি আপনার কাছে আসলে যেটি জানতে চাবো সেটি হচ্ছে, যেহেতু আপনি একটি ভিন্ন দেশে থাকেন এবং আপনি বাংলাদেশের পরিস্থিতি আসলে অবলোকন করেছেন, তো সেক্ষেত্রে আমি রংপুর বিভাগে যদি কথা বলি, যে রংপুর বিভাগ কিন্তু আসলে খাদ্য উৎপাদনে একটি আপনার হাব বলা যায় উৎপাদন ব্যবস্থায়, ঠিক আছে? তো প্রথম আলোর এক প্রতিবেদনেই একটি তথ্য উঠে এসেছে, সেটি হচ্ছে যে
যে রংপুর বিভাগে উৎপাদনের দিক থেকে এগিয়ে থাকলেও দারিদ্র্যের দিক থেকে অনেক বেশি, যেখানে বাংলাদেশের অন্যান্য জেলায় দারিদ্র্যের হার 18%, সেখানে রংপুর বিভাগে আসলে 24%। তো কৃষি ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে আলুর যে উৎপাদন, যেটি আসলে বাজারকে স্থিতিশীল রাখে, মানে বাজার দরের দিক থেকে, সেটি কিন্তু আমরা উত্তরবঙ্গের শুধুমাত্র 8টি জেলা থেকে আপনার 35% উৎপাদিত হয়। তো সেক্ষেত্রে যে সরকারের কিছু পলিসির কারণে আসলে এই বা সরকারের মানে কম দৃষ্টির জন্য আসলে এই অঞ্চলে যে নারীর ক্ষমতায়ন বা নারীদের এই যৌতুক প্রথার হারটা অনেক বেড়ে গেছে কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ দাদা, প্রথমে আমি অবশ্যই আপনার কথার সাথে আমি একমত পোষণ করতেছি এই দিক থেকে। প্রথম কথা হচ্ছে যে আপনি বিগত বছরে বাংলাদেশ সরকার অথবা আমাদের যে প্রশাসন অথবা আমাদের যে স্বরাষ্ট্র অথবা যারা বাজেট মেইনলি দেয় আর কি, তো আপনি এই বাজেটগুলোর মধ্যে আপনি দেখবেন যে রংপুরের প্রতি কি পরিমাণে তারা আসলে দেখিয়েছে যে বাজেট নাই বললেই চলে রংপুরের জন্য। তো এই যে ব্যাপারগুলা রংপুরের জন্য বাজেট নেই। পরের কথা হচ্ছে আমাদের রংপুর অঞ্চলে দেখা যায় প্রচুর পরিমাণে আমরা উৎপাদন করি, ঠিক আছে। এই উৎপাদনটাকে তারা দেখা যায় অনেক ক্ষেত্রে তারা এটাকে আমলেই নেয় না। দেখা যাচ্ছে যে আমরা উৎপাদন করতেছি, আমরা দেশের অর্থনীতিতে এবং দেশের মানুষকে দেখা যাচ্ছে আমরা আসলে আমাদের উৎপাদিত পণ্যগুলো আমরা দিচ্ছি। কিন্তু তারা সেটাকে ওইভাবে মূল্যায়িত করতেছে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের রংপুর অঞ্চলে এই যে ছোট থেকে বড় যে মাঝারি যে ব্যবসায়ীগুলো আছে, তারাও দেখা যাচ্ছে যে মানে এই আমাদের যে রংপুর অঞ্চলের মানুষগুলো যেগুলা উৎপাদিত করতেছে, এগুলো তারা দেখাচ্ছে যে অন্য জেলার থেকে আসছে, এরকম। এটা এটা আলাদা প্রেক্ষাপট আসলে, এটা আমি এখানে আসলে বলাটা ঠিক হচ্ছে না হয়তো বা। কিন্তু মেইন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে দাদা, আমাদের ওইদিকে দরিদ্রতার প্রধান কারণ হচ্ছে যে দাদা আমাদের মানুষজন তারা আসলে বুঝতে এখনো শুরু করতেছে না যে আসলে আমরা যে কাজগুলা করতেছি অথবা আমাদের যে অর্থনীতিতে আমরা যে অবদানটা যে আমরা রাখতেছি, সেই ব্যাপারটাতে ভালো একটা কাঠামো দরকার। অথবা আমাদের যে পণ্যটা যে যাচ্ছে, সেই পণ্যটার সঠিকভাবে তারা কি কোথার থেকে আসতেছে, কি এই যে চেইন যে একটা ব্যবস্থা আছে, এখানেও একটা সমস্যা আছে আসলে। যে চেইন যার মাধ্যমে খাবারগুলো পণ্যগুলো যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে আমাদের রংপুর অঞ্চল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটাকে আমরা বলবো, এই দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। এখন একটা মানুষ যখন সে কৃষি কাজ করতেছে, আসলে কৃষিতে আপনি একটা মানুষ যে পরিমাণ প্রফিট সারা বছর পাবে, সেই সাথে সেখানে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থাকে অথবা দেখা যায় যে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে হচ্ছে, হয়তো সামনে হয়তো আমরা ভালো দিন দেখতে পাবো। যদি এই বিষয়গুলো হয় এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, তাহলে হয়তো আমরা দরিদ্র সীমা যে ব্যাপারটাকে বলা হচ্ছে, এটা থেকে আমরা বের হইতে পারবো। আর পরের কথা হচ্ছে যে শিক্ষিত অথবা আমাদের জনশক্তিগুলোকে শিক্ষিত করা, সব থেকে বড় কথা হচ্ছে স্কিলফুল করা। এই ব্যাপারগুলোতে আমরা যখন আগায় যাইতে পারবো দাদা, তাহলে আমাদের রংপুর অঞ্চলকে দেখা যাবে আমরা একটা লেভেলে নিয়ে আসতে পারবো, অথবা একটা আমরা পজিশনে নিয়ে আসতে পারবো যেখানে দেখা যাচ্ছে এই দরিদ্রতার হার এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো বেশি সোচ্চার হবো আর কি। ধন্যবাদ উজ্জ্বল সেন আপনাকে। উৎসব রায় শ্রেয়াস, আপনার কাছে আমরা আসলে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনার কাছে একটু আসলে বিস্তারিতই শুনতে চাবো। সেটি হচ্ছে যে একই প্রশ্ন যে এগ্রিকালচার সেক্টর নিয়ে, সেটি যেমন যদি বলি যে পৃথিবীর অনেক দেশে যে মানে এরকম ঘটনা প্রবাহ আছে যে তাদের কৃষকদের ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা, মানে অর্থনৈতিক কোনো ব্যবস্থা থাকে বা প্রণোদনা থাকে বা ভাতা থাকে, তো যেটি হচ্ছে করোনাকালীন সময় আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখেছি। আবার ইউরোপীয় ইউনিয়নের একটি নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনের অধীনে উৎপাদনে ক্ষতিগ্রস্ত হলে সেই কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আমাদের ওইদিকে হচ্ছে যে কখনো খরা হচ্ছে, আবার কখনো বৃষ্টি অসময়ে হচ্ছে। তো খাদ্য উৎপাদন ব্যবস্থা বা কৃষি, যেহেতু আমাদের অধিকাংশ মানুষ প্রায় বলা যায় যে হচ্ছে 60 থেকে 70% বা আরো বেশি যে কৃষির সাথে জড়িত, তো এই যে কৃষি কেন্দ্রিক কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গড়ে না ওঠার কারণে বা অন্য কলকারখানা গড়ে না ওঠার কারণেও কি আসলে যৌতুকের প্রভাবটা অনেক বেশি কিনা? কারণ সেখানে তো আমাদের নারীদের কাজ করার সুযোগ নেই। বিশেষ করে আপনি নীলফামারীতে আছেন, সেখানে কিন্তু ইপিজেড রয়েছে। আপনি জানেন যে ইপিজেড যারা চাকরি করে তারা হচ্ছে 15 থেকে 30 হাজার টাকা রেঞ্জের একটা বেতন পেয়ে থাকে নারীরাও। সেক্ষেত্রে ইপিজেড কি আসলে যৌতুক প্রথা কমানোর ক্ষেত্রে কোনো অবদান রেখেছে? মানে আপনার দৃষ্টিতে যদি পড়ে থাকে সেটি যদি বলতেন একটু। হ্যাঁ, অবশ্যই দাদা, এখানে যৌতুকের আর কি আহ, কমানোর জন্য কমানোর জন্য ইপিজেডটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে? যেটা হচ্ছে ইপিজেড এর কারণে প্রথমত হচ্ছে আপনার কর্মসংস্থানটা সৃষ্টি হয়েছে আর কি। নারীদের ধরেন বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তারা নারীরা নিজেরা স্বাবলম্বী হতে পারছে। যার কারণে হচ্ছে কি দেখা যায় বিয়ের সময় সেরকম যৌতুকের পরিমাণটা কম দিতে হয়, যেটা আর কি আমরা দেখতে পাই আর কি, যে আমাদের সমাজে যে আপনার কোনো একটা নারী ধরেন চাকরি বাকরি করতেছে যে কোনো কিছু একটা, সেক্ষেত্রে তার যৌতুকের পরিমাণটা কম। বা যে নারীরা হচ্ছে আপনার বেকার যেটা থাকে আর কি, ধরেন কোনো
আর্থিকভাবে স্বাবলম্বী না, এইরকম টাইপ কিছু একটা হলে যৌতুকের পরিমাণটা বেশি হয়। আমি যদি উদাহরণ দিই, আমার হচ্ছে পাশের বাড়ির দিদি দুইজন, একজন হচ্ছে নার্স এবং একজন বেকার আর কি। তো নার্স দিদিটা যখন বিয়াটা দিলাম আর কি, তখন ধরেন কম টাকার মধ্যে আর কি যৌতুক নিছিল, কিন্তু কমের মধ্যে হয়ে গেছে। এবং যখন আমার যে দিদি যাচ্ছে বেকার, মাস্টার গ্রাজুয়েট, সেদিকের বিয়ে দেওয়ার সময় কিন্তু একটা মোটামুটি একটা হ্যান্ডসাম আমাদের আপনার যৌতুক দিতে হয়েছিল আর কি। যেটার মূল কারণ এই হচ্ছে দিদি, নার্স দিদি ছিল হচ্ছে আপনার স্বাবলম্বী, অর্থাৎ তার কর্মসংস্থান একটা ছিল, এবং আর একটা হচ্ছে যে কর্মসংস্থান ছিল না। সেক্ষেত্রে দাদা অবশ্যই ইপিজেডটা আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কি, যৌতুকটাকে কমানোর ক্ষেত্রে আর কি। আচ্ছা, তো আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের একবারে শেষের দিকে চলে আসছি, যে সেটি হচ্ছে আমি এক এক করেই আসলে আপনাদের কাছে যাব। সেটি হচ্ছে যে যে আমার প্রথম যে প্রেক্ষাপট, আমি আসলে উজ্জ্বল সেনের কাছে একটু বিস্তারিত জানতে চাবো। সেটি আপনি যেহেতু ভারতে আছেন বা ভারতে পড়াশোনা করছেন এবং ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তো সেক্ষেত্রে আপনি আপনি আসলে কি মানে নারীর যে এন্টারপ্রিনিয়রশিপ বা তারা যে উদ্যোক্তা হয়ে যে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে যে কর্মসংস্থান সৃষ্টি করছে, সেই বিষয়টি আপনি কতটুকু দেখতেছেন, এবং আমাদের বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে যে অধ্যয়নরত নারীরা আছে, তারা তাদের আসলে শিক্ষা জীবন চলাকালীন কি করতে পারে? কারণ আমি একটা বিষয় বলে দিই, যে হচ্ছে যে আমরা আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় দেখা যায় যে হচ্ছে, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে, তাদের একটা টিউশনের ব্যবস্থা থাকে, বা যারা বিভাগীয় শহরগুলোতে থাকে, তা তারা কিন্তু টিউশন করে আসলে সর্বোচ্চ কত 5 থেকে 10 হাজার টাকা পায়। তো এন্ট্রিপ্রিনিয়র মানে আজকে যদি আমি প্রথম বছরে টিউশন শুরু করি 10 হাজার টাকাই পাবো, যদি 4 বছর পরে যাই সেক্ষেত্রে হয়তো 15 হাজার টাকা হতে পারে। কিন্তু যদি একজন নারী এন্ট্রিপ্রিনিয়রশিপ দিয়ে শুরু করে, তার প্রথম বছর হয়তো খুব কম গেল, ঠিক আছে, তো ধীরে ধীরে বিল্ড আপের মাধ্যমে আহ, আহ, যদি ধরেন কর্মসংস্থান সৃষ্টি করে আরো 10 জনের জন্য এগিয়ে আসে, তো ইন্ডিয়াতে এটা আপনি কেমন দেখেন, এবং বাংলাদেশের নারীরা বা আমাদের যে নারীরা যুক্ত আছে আসলে তারা এখান থেকে কি শিখতে পারে? হ্যাঁ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আসলে এই প্রশ্নটা আমার ভাল লেগেছে আর কি। মানে এই প্রশ্নটা মনে হচ্ছে যে আমরা আপ টু দা পয়েন্টে আমরা আসি আর কি। প্রথম কথা হচ্ছে দাদা, আমি যেহেতু এখানে, আমি এমনটা কখনোই দাবি করব না যে ভারতের সব জায়গায় এবং সব মানুষ সমানভাবে এগিয়ে যাচ্ছে, এটা আমি কখনোই বলবো না। এই ভারতের মধ্যে বিভিন্ন রাজ্য আছে যেগুলোতে আসলে বিদ্যুৎ ব্যবস্থা এখনো সমস্যার মধ্যে আছে, তবে এখন অলরেডি করতেছে তারা। তবে দাদা, যদি আপনি যেহেতু সামগ্রিকভাবে বললেন, আমি যদি আমার এখানে আমি আমার পারিপার্শ্বিকভাবে আমার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে আপনাকে যদি আমি বলি, দেখা যাচ্ছে এখানকার দাদা নারীদের, মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানেন, এখানকার সব ছেলে মেয়ে আপনারা যাকেই ধরবেন, তাদের মধ্যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে, তারা একটা বিশ্ববিদ্যালয়ে অথবা একটা জায়গায় পড়াশোনা করে, তারা সেইটার পাশাপাশি নতুন করে ডিগ্রি কিংবা শর্ট কোর্স নিয়ে তারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করতেছে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমার নিজেরই একটা ফ্রেন্ড এখানে, সে তেলেগু। সে আসলে অ্যাসাইনমেন্ট, আমরা যে মনে করি যে টিউশন, এই যে টিউশনিটা দাদা, টিউশনিটাকে আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে এটা আমার স্কিল বাড়াচ্ছে অথবা এই টাইপের কিছু। একটা শর্ট টার্মের জন্য টিউশন দাদা, এটা ঠিক আছে, কিন্তু দাদা একটা, মানে আমরা আমাদের ইয়ং জেনারেশনকে আসলে এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ভাবতে হবে, এই আমি শর্ট টার্মের জন্য এই কাজটা আমি করতেছি, এর পাশাপাশি আমাকে কিছু একটা দাঁড় করাইতে হবে। তেমনি ভাবে আমি আমার এখানে কিছু ফ্রেন্ডকে দেখতেছি, তারা প্রথম বর্ষে এইদিকে কিন্তু দাদা টিউশনি নেওয়ার মতো আসলে লোক নাই। মানে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, এর মানে আপনাকে অথবা আমাকে যে তারা টিউশনিতে নেবে এরকম কোনো এনভায়রনমেন্ট নাই। কারণ এখানে স্কুলগুলোতে যথেষ্ট পরিমাণে পড়াশোনা হয়, এই জন্য বাবা মায়েরা কখনোই এক্সট্রা ভাবে এরকম কিছু করেন না। আর এখানে অনেক আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ওই বিদ্যালয় থেকেই পড়াশোনা করা আর কি। সেখানেই দেখা যায় একটা স্টুডেন্ট 8টা থেকে 9টার দিকে তারা স্কুল থেকে কলেজ থেকে ব্যাক করতেছে। তো যার জন্য এখানে টিউশনি আসলে কোনো ব্যাপার না। এই জন্য এখানকার স্টুডেন্টরা সব থেকে যেটা ক্রিয়েটিভ কাজ করে, তারা দেখা যাচ্ছে কেউ একটা নতুন করে কফির দোকান দিচ্ছে অথবা একটা চায়ের দোকান দিচ্ছে, যেটা থেকে তারা কি করতেছে চিন্তা ভাবনা, যে এটা দিয়ে তারা মানে আস্তে আস্তে তাদের সবকিছু বাড়াচ্ছে। ইভেন আমার কিছু কিছু ফ্রেন্ড দেখা যাচ্ছে সে বি ফার্মেসি কোর্স করতেছে, পাশাপাশি সে বি কম নিয়ে আরেকটা ডিগ্রি নিচ্ছে, অনলাইন ডিগ্রি। এর কারণ কি, সে তার ড্রিম হচ্ছে আফটার কমপ্লিটিং বি ফার্মেসি হি অর শি উইল স্টার্ট এ নিউ বিজনেস। এই যে তারা এই দিকে আগাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের যে নারীরা, তারা অথবা আমাদের দেশের, দেখা যায় আমাদের দেশে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি বলবো, এই জায়গার যে স্টুডেন্ট গুলো আছে, এরা কি মনে করে একটা ভার্সিটিতে তারা একটা ডিগ্রি করতেছে, ইটস এনাফ, সাথে মোটামুটি একটা টিউশন অথবা কিছু একটা করতেছে, তারা এটাকেই ঠিকঠাক ভাবতেছে।
কিন্তু আসলে এখন সময় আসছে, যুগেরও পরিবর্তন, যুগের হাওয়াও পরিবর্তন হচ্ছে। আমাদের আসলে চিন্তা করা উচিত পড়াশোনার পাশাপাশি নতুন একটা বিজনেস অথবা স্টার্টআপ তৈরি করা। এবং এখানে দাদা ইন্ডিয়ানের এই যে ভারতীয় যে শিক্ষার্থীগুলো আছে এদের মধ্যে এই ব্যাপারটা ইমপ্রুভমেন্ট আরেকটা কারণ হচ্ছে সরকারি প্রণোদনা। একটা স্টুডেন্ট সে যদি তার ভালো একটা প্রজেক্ট দেখাইতে পারে অথবা তার একটা ভালো একটা বিজনেস আইডিয়া থাকে, আমাদের এখানে বিজনেস হাল্ট নামে একটা প্রোগ্রাম হয়। সেখানে স্টুডেন্টদেরকে বলা হয় যে তোমরা তোমাদের মধ্যে কার মধ্যে কি আইডিয়া আছে সেটাকে তোমরা প্রেজেন্ট করো। এখানে প্রেজেন্টেশন দিতে হয়। তো প্রেজেন্টেশনে তারা যখন দেখে যে যার প্রেজেন্টেশনটা ভালো এবং যার বিজনেস আইডিয়াটা ইউনিক, তাদেরকে তারা একটা আর্থিক প্রণোদনা দেয় এবং সেই টাকাটা কখনো ফেরত দিতে হয় না। তো এই ব্যাপারটা তাদেরকে হেল্প করতেছে। তারা এই টাকাটা দিয়ে তারা নতুন একটা বিজনেস শুরু করতেছে, সেই বিজনেস থেকে তারা রীতিমতো এটা বাড়তেছে। কিন্তু তার টিউশন এখানে কিন্তু তার বাড়ার কোনো সম্ভাবনা নেই। আর বাড়লেও দেখা যায় আপনাকে হয়তো একটা কোচিং এর সাথে যুক্ত হতে হচ্ছে। তো দাদা ডিটেলসে বলতে গেলে দাদা ভারতীয় অথবা এইদিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা এইদিকে এন্টারপ্রেনারশিপ অথবা নতুন করে বিজনেস শুরু করা স্টার্টআপ এই প্রবণতাগুলো বেশি দেখা যাচ্ছে, আর আমাদের দেশে এগুলা একটু কম। তবে আমার মনে হচ্ছে যে সামনে শুরু হবে। ধন্যবাদ উজ্জ্বল সেন। আমি ধীমান কুমার রায় আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে মানে ধীমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, ধীমান, আমি আসলে আমাকে শোনা যায়? হ্যালো। সাংগঠনিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা যে দায়িত্ব নেওয়ার যে একটি চিন্তা চেতনা বা যে প্রেক্ষাপটটি আসলে দেখে থাকি, যে সাংগঠনিক দায়িত্ব বিশেষ করে, তো আমরা যদি বলি যে সাংগঠনিক দায়িত্ব বলতে কি একটি সংগঠন পরিচালনা বা কিছু মানুষকে পরিচালনা, তো বা নিজস্ব কিছু ইনিশিয়েটিভ আসলে আসলে মানে সমাজে বাস্তবায়ন করা, সেটি যত আমরা ঢাকার মানুষদের ক্ষেত্রে দেখে থাকি, যে যদি আমি আপনাকে সোজা কথায় বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি সরকারি রেজিস্টার্ড হচ্ছে এনজিও আছে আপনার 2800। হুম। তো 2800 সামথিং। এই 2800 এনজিওর মধ্যে শুধুমাত্র আমার ঠাকুরগাঁও জেলায় আছে মাত্র 20টা, শুধু 20টা। ঠিক আছে। তো অন্যান্য জেলার হিসাব আসলে পাইনি আমি। তো বিভাগীয় শহরে বা ঢাকার মূল শহরে যে পরিমাণ আমরা নারীদের আসলে এনজিওর সাথে যুক্ত হওয়ার প্রবণতা দেখি, বা তাদের স্কিল ডেভেলপ বা তাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, কিন্তু আমি একটা বিষয় দেখেছি যে আমাদের মেয়েরাই আসলে চায় না যে তারা কোথাও এনজিও যাবে। তারা নিজেদের একটা এক্সপ্রেস করবে যে আমি একটা বিজনেস আইডিয়া করতে চাই, ঠিক আছে, আমি এন্টারপ্রেনার হতে চাই, বা আমি সমাজকর্মী হতে চাই, অথবা আমি আমি রাজনীতিবিদ হতে চাই, এমনটি হতে পারে। কারণ কারণ যেহেতু রাজনীতিবিদরাই আসলে যেহেতু পলিসি নির্ধারণে সব থেকে বেশি বড় ভূমিকা রাখে, তো সেটি, তো এই যে একটি ঘাটতি, একদিকে আপনার বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনীহা, রাজনীতিতে অনীহা, কৃষি ক্ষেত্রে এন্টারপ্রেনারশিপে অনীহা, বা আপনার বিজনেসের ক্ষেত্রে অনীহা, তো এইটির কারণ কি আসলে তাদের যে মানে ওইরকম কোনো পরিবেশই গড়ে ওঠেনি, বা তাদের আসলে সাহসিকতার একটা অভাব, মানে বা কোনগুলা প্রেক্ষাপট আসলে কাজ করে আপনার মনে হয়? আচ্ছা, বুঝতে পারলাম। প্রথমত যে আমি কি বলবো যে মেইন ধীমান, আমরা আপনার কথা একটু স্লো শুনতে পাচ্ছি। আপনি যদি আচ্ছা, মাইক্রোফোনে এবার খুব শোনা যায়? কাছাকাছি নিয়ে কথা বলতেন। আচ্ছা, এবার শোনা যায়? হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, জি জি, বলেন। আচ্ছা, আমি প্রথমত বলবো যে এটার মেইন রিজনই হচ্ছে ভয়। তো আপনি যদি বলেন যে ঢাকার ঢাকার যেই মানে ঢাকা এবং হচ্ছে যেটা সাউদার্ন পার্ট, অ্যাকচুয়ালি বরিশাল বা চিটাগাং, এদের অ্যাকচুয়ালি এরা ব্যবসা করতে চায় এবং এদের ব্যবসায় ওই যে সাহসটা আমি দেখেছি। কিন্তু আমাদের এ পাশের মানে এই দিকে যে মেয়েরা বলেন, ইভেন ছেলেদের ক্ষেত্রেও, যে মানে এই এই যে ব্যবসা করবে, একটা এন্টারপ্রেনারশিপ করবে, এটা আসলে ভয়। আমাদের একটা টেন্ডেন্সি চাকরি নিয়ে হচ্ছে একটা সিকিউর লাইফ থাকবে। কারণ কি, চাকরি করলে আমার মাস শেষে এটা বেতন আসবে, কিন্তু ব্যবসা করলে কখন কি হবে না হবে। তো প্রথমত হচ্ছে এই সাহস। দ্বিতীয়ত হচ্ছে পুঁজি। পুঁজির ব্যাপারটা হচ্ছে যে আম মানে আমাদের ওই যে দেখা যায় যে ম্যাক্সিমাম, ঠিক আছে? দারিদ্র্য সীমার নিচে বসবাস করার কারণে হচ্ছে ওই মানে পারফেক্ট যে পুঁজিটা ম্যানেজ করা পসিবল হয়ে ওঠে না। তো পুঁজিটা ম্যানেজ করা মানে পুঁজি ম্যানেজ করলেও আসলে ওই মেন্টালিটি অ্যাকচুয়ালি ধ্যান ধারণা এমনটাই হয়ে গেছে যে চাকরি নির্ভর। আপনি দেখবেন যে আপনি যদি এটা ব্যবসা করেন, আপনি বিয়ে বাজারে যান, আপনাকে নিয়ে দেবে না। ঠিক আছে? তো এটা এটা একেবারে হচ্ছে বলা বাহুল্য। বাট চাকরি করেন, এটা নর্মাল একটা হচ্ছে আপনি কেরানির চাকরি করেন, আপনার জন্য লাইন লেগে থাকে। আমি এটা আসলে একটা বাস্তব উদাহরণ দিলাম। তো আমাদের আসলে মেন্টালিটি হয়ে গেছে
যে আমাদের এই চাকরি করতে হবে, এই মানে ব্যবসা করলে হচ্ছে টাকা থাকবে থাকবে না, মানে প্রথমত একটা ভয় যে ব্যবসা করা যাবে না, ব্যবসা করলে হচ্ছে সমস্যা হবে, হ্যান হবে ত্যান হবে। তো যার ফলে অ্যাকচুয়ালি এই যে ভীত সন্ত্রস্ত হয়ে আসলে ব্যবসা করা হয়ে ওঠে না। তো আমি যখন হচ্ছে যদি বলি এন্টারপ্রেনারশিপের কথা, আমার হচ্ছে আপনি আপনি হচ্ছে আমার ক্যাম্পাস গিয়েছিলেন, তো আমার ক্যাম্পাসের আশেপাশে যেই দোকানগুলো আছে, কফি শপ থেকে শুরু করে যা আছে, আমাদের ভাতের হোটেলগুলো পর্যন্ত, মোস্ট অফ দ্য 80% হচ্ছে স্টুডেন্ট রান করে, এবং হচ্ছে মানে মানে মোস্ট অফ দ্য 80% হচ্ছে মালিকানা স্টুডেন্টদের। দেখা গেছে যে এই স্টুডেন্টরাই হচ্ছে প্রথমত হচ্ছে আগে ছিল না, হুট করে প্রথম এক আর কি আমাদের বড় ভাই দিয়েছেন দোকান, সেখান থেকে শুরু করে বাকি ইভেন এখানে নারী মালিকানা আপনার 30%-এর মতো। ঠিক আছে, যদি বলেন যে স্টুডেন্টের মালিকানা 100%, আর নারী মালিকানা 30%-এর মতো। কারণ কি, ওই যে একটা মানে গোয়ার তুমি শেষ হয়ে গেছে এবং হচ্ছে সবাই হচ্ছে মানে সাহসটা পেয়েছে। পুঁজি কি, পুঁজি 1000 টাকা পুঁজি নিয়েও আমি অনেকে নামতে গেছি। ঠিক আছে, তো কিন্তু দেখেছি অ্যাকচুয়ালি ওই মানে ওই মেয়েগুলা বা যাইগুলা ওগুলো সব মেইন সাধারণ পার্টের, মানে ওপাশে, মানে আমাদের উত্তরবঙ্গের মেয়ে তারা না। ঠিক আছে, তো ভালো, তারা কিন্তু ব্যবসা ভালো রান যেমন আমি করছে। আমার বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দিতে মনে পারি, করেন বুঝছেন, যে আমার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে এরিয়াতে চা কফি মানে কফি শপ দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে অনেকগুলো দোকান পরিচালনা করে মেয়েরা, ঠিক আছে। হ্যাঁ, বলেন শাড়ি বলেন হোক, চুড়ি হোক, বা হ্যালো। এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা এরিয়া এবং সামাজিক চাহিদার অনেকগুলো জিনিসের দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থানে অনেকগুলো বিষয়। তো ধীমান, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন, আমরা এরপরে আসবো শ্রেয়াসের কাছে। ধীমান, আপনি শুনছেন? দাদা কমেন্ট গুলোর উত্তর দিলে মনে হচ্ছে ভালো হয়। আচ্ছা দাদা, একটা আমি এই যে এই বিমানদার বিষয়টা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে বললেন যেটা, হ্যাঁ, যে আমাদের উত্তরবঙ্গের মেয়েরা আর কি কেন ওগুলা উদ্যোক্তা হতে চায় না আর কি। না, আমি মনে করি যে বেসিক্যালি কিছু বিষয়ের উপর আর কি নির্ভর করে, যে এই কারণগুলোর হ্যাঁ, কারণে জি। আর কি উদ্যোক্তা হতে চায় ইভেন না। তার মধ্যে শুধু একটা মেয়ে না, হচ্ছে আপনার, ছেলেরা সহ। হ্যাঁ যাই হোক, মেয়ে মেয়ে বা ছেলেরা যাই বলি, যেমন একটা পরিবেশের একটা ব্যাপার আছে। কারণ ধরেন দক্ষিণবঙ্গে এটা এমন হয়ে গেছে যে না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা সবাই করতেছে, আমি করি, সমস্যা নাই, সবাই যোগ করতেছে আমার সাথে। কিন্তু উত্তরবঙ্গে কি হয়, এই বিষয়টা কিন্তু আপনার খুঁজে পাওয়া যায় না। ধরেন যে এরকম কোনো পরিবেশ নাই, মা রে এত বড় কিছু একটা করবে, এটা কি আদৌ সম্ভব হবে কিনা, আমার এইরকম এরকম আর কি পরিবেশটা পাওয়া যায় না আর কি। আরেকটা যদি আমরা বলি, সেটা হচ্ছে সুযোগ। আপনার যে পরিমাণ সুযোগ আর কি দেওয়ার দরকার বা পাওয়া উচিত কোনো তরুণ উদ্যোক্তার, সেই পরিমাণ সুযোগটা হচ্ছে সমাজ থেকে বা পরিবার থেকে আর কি পায় না, যেটা হচ্ছে দক্ষিণবঙ্গে হয়তো বা পায়। যার কারণে আপনার দক্ষিণবঙ্গে আর কি উদ্যোক্তার পরিমাণটা আর কি বেশি হয়, বা মেজরিটি যদি দেখেন, সেক্ষেত্রে হচ্ছে দক্ষিণবঙ্গে আর কি উদ্যোক্তার পরিমাণগুলো আর কি বেশি। আরো হচ্ছে ধরেন উদাহরণ একটা কারণ হতে পারে দাদা। কারণ ধরেন এই যে যেটা বললাম আরকি, দক্ষিণবঙ্গে আপনার কোনো বড় ভাইরা হয়তোবা দেখতেছে আশেপাশে সারাউন্ডিং এ সবাই কোনো একটা উদ্যোগ নিচ্ছে বা উদ্যোক্তা হচ্ছে, এমন করে আমিও ওই পথে হাঁটি আরকি। যেটা আমরা বাঙালিরা সবসময় করি, যে কেউ একজন করছে মানে আমাকে এটা সময়ের সাথে বা স্রোতের মতো আরকি, স্রোতের অনুকূলে চলতে হ্যাঁ হবে। হ্যাঁ ওরা করছে, আমিও করব। আ এজন্য আরকি উদ্যোক্তাটা আরকি হয়ে যায়। কিন্তু উত্তরবঙ্গে কি হয়? ধরেন আমার সামনে সেরকম উদাহরণটা নাই দাদা। এইদিকে ধরেন আমার কোনো বড় ভাই নাই যারা আছে উদ্যোক্তা বা এইরকম টাইপ কিছু একটা। কেউ করতেছে না। আমি নতুন ভাবে করতে গেলে একটা মনের মধ্যে একটা ভয় আছে, ধরেন যে কখন কি বা হয়। যার কারণগুলাতে আরকি উত্তরবঙ্গে আরকি হয়তোবা আপনার উদ্যোক্তার পরিমাণটা কম আরকি। আমি যেটা মনে করি। আমি আপনাকে যে পয়েন্টটি আসলে প্রশ্ন করতে চাইছি, আপনি খুব চমৎকার করে উত্তর দিচ্ছেন যে আমার বলার আগে। কারণ আমি আপনাকে যে জিনিসটা আসলে মেনশন করতে চেয়েছিলাম সেটি হচ্ছে, দেখেন যে বর্তমানে আমার উত্তরবঙ্গে 1 কেজি কুমড়া মনে হয় 10 টাকার নিচে, হ্যাঁ, 1 কেজি আলু বিক্রি হচ্ছে 10 টাকার নিচে। তো এখন যে ঢাকায় যে এই পলিসি গুলা, ঢাকায় যে প্রোডাক্ট গুলো আসে সেগুলো কিন্তু দাম বেশি, অনেক বেশি। তো দেখেন, আজকে অবশ্যই। আমরা যখন ছোট ছিলাম তখনও পটেটোর যে প্যাকেট ছিল 10 টাকা ছিল, ঠিক আছে, তখন হ্যাঁ, অ্যামাউন্টটা হ্যাঁ, বেশি থাকতো। আমি যখন ছোট হ্যাঁ, ছিলাম তখনও দেখতাম আলুর কেজি হচ্ছে 7 থেকে 10 টাকা। আজ থেকে প্রায় 15 থেকে 20 বছরের একটি ডিফারেন্স, কিন্তু এখনো ওই একই পরিমাণ দেখছি। আপনি কি কখনো দেখছেন যে কোনো একটা বিস্কিটের প্যাকেটের দাম কমছে? অথচ দেখেন যে আলু, গম, ভুট্টা, হ্যাঁ, এগুলাই হচ্ছে কিন্তু কাঁচামাল, হচ্ছে আমাদের যে বিস্কিট বা সারা দেশে যে প্রবাহ হয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, যে বাংলাদেশের যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলি হচ্ছে আসলে আমাদের ওই অঞ্চল থেকে আসে, কৃষি পণ্য নিয়ে আসে আসলে সারা দেশে
ছড়িয়ে দেয় বিভিন্ন উৎপাদিত পণ্যের মাধ্যমে। এবং সেগুলি আসলে আসলে এখন কি পরিমাণ পরিচালনা করছে আমি আপনাকে বলি, যে কৃষি সেক্টর, কৃষির যে চাহিদা রয়েছে সেটি আসলে তারা এমন কন্ডিশন দিচ্ছে কৃষকদের যে আমরা আপনাকে ভালো বীজ প্রদান করব, আমাদের কাছে বিক্রি করতে হবে, মানে যেটি আসলে মনোপলি বাণিজ্যের একটি মানে স্ট্রং উদাহরণ। তো সেই বিষয়ে আসলে মানে আমাদের তরুণরা আসলে কিভাবে কাজ করতে পারে, বা 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 নিজেরাই আসলে অ্যাক্টিভ, যে যারা বেসরকারি যেগুলা মানে ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকে আসলে আহ্বান জানাতে পারে যে আসলে আপনারা আমাদের অঞ্চলে কারখানা করুন, কারণ এখানে আমাদের নারীদের শ্রম জড়িত। কারণ আপনি জানেন যে আমাদের একটি আলুর ক্ষেতের প্রায় 60% বা 70% নারী কাজ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের নারীরা আসলে কিভাবে আহ্বান জানাতে পারে সরকারের কাছে, বেসরকারি ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের কাছে, এবং যারা আসলে মানে এইটুকুই আসলে আপনার কাছে জানতে চাই, সরকার এবং বেসরকারি ইন্ডাস্ট্রির কাছে যে কি আহ্বান আহ, জানাতে পারে আমাদের নারীরা। যেটা এটা একটু মানে এটা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই তো পলিটিক্যালি ইনভলভ হতে হবে, বা রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গের সাহায্য ছাড়া তো এগুলো মানে অসম্ভব আর কি, যেটা ঠিক আছে। সেক্ষেত্রে করা যেতে পারে আপনার ইউনো মহলের মাধ্যমে যদি আমরা কোনো প্রস্তাব আপনার উত্থাপন করি, বা কোনো ধরনের আপনার জেলা প্রশাসক বা এরকম টাইপ কিছু একটা আহ, এনাদের মাধ্যমে যদি আমরা কোনো বিষয় আছে প্রস্তাব উত্থাপন করি, সেক্ষেত্রে হয়তো বা কাজের কাজ হতে পারে আর কি। আচ্ছা, তো ধন্যবাদ। আজকে আমি আসলে যে একটি পয়েন্ট আউট করেছি সেটি হচ্ছে, আমাদের আজকে অনেকজনে কমেন্ট করেছেন, তার মধ্যে আমি একটি কমেন্ট চুজ করেছি, সেটি হচ্ছে কৌশিকী মিত্র স্নেহা। তিনি হয়তো ইন্ডিয়ান কালচার ICCR একজন স্কলার, তিনি যুক্ত হয়েছেন ভারতের কুন্ডু ইউনিভার্সিটি থেকে। তিনি আসলে বেশ কয়েকটি মূল্যায়ন দিয়েছেন, সেটি হচ্ছে আপনার যে অনেক কথা বলেছেন, তার মধ্যে বলেছেন যে মেয়েদের এমন মনোভাবের পিছনে আসলে সামাজিক প্রতিবন্ধকতা দায়ী। তো আপনি যদি কৌশিকী মিত্র স্নেহা, আপনি যদি আসলে আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে আমরা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে মানে আপনার যে মূল্যায়ন সেটি আসলে আমরা তুলে ধরতে চাই টকশোর মাধ্যমে, বা আপনার মতো নারী যেগুলো আসলে সমাজে বলতে চায় যে তাদেরকে কেউ সমাজ দমায় রাখছে, তো সেই নারীদের কথাটি আসলে আমরা ছড়িয়ে দিতে চাই। তো আপনার যদি আগ্রহের বিষয় থাকে, আমরা আসলে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করবো পরবর্তী টকশোয় উপস্থিত হওয়ার জন্য। তো এর পাশাপাশি আপনারা সকলেই খুব চমৎকার বলেছেন। আমি আপনাদের যদি আর কারো কিছু বলার থাকে সংক্ষেপে বলতে পারেন, নাহলে আমি আমাদের প্রোগ্রাম শেষ ঘোষণা করব। ছোট করে যদি বলার থাকে আপনাদের, না থাকলে আমি শেষ দাদা ঘোষণা করব। প্রথমে আমি অল্প কিছু বলে শেষ করে ফেলি। দাদা আপনাকে অনেক হ্যাঁ, হ্যাঁ, জি, ধন্যবাদ বলুন। আমাকে এরকম একটা প্রোগ্রামে যুক্ত করার জন্য। পরের কথা হচ্ছে দাদা, আমাদেরকে একটা জিনিসই সবসময় মাথায় রাখতে হবে যে নারীর ক্ষমতায়ন যদি আমরা করতে পারি, সেভাবে যেমন আমরা মায়েদের কথা আমরা অনেক বেশি আলোচনা করলাম, মেইন কথা হচ্ছে নারীরা অলরেডি ক্ষমতায়িত। আসলে অনেক নারী নিজের জেনে অথবা না জেনে হোক তারা তাদের ক্ষমতা হয়তোবা তারা বাস্তব যে রূপটা আছে তারা দেখতে পাচ্ছে না। তো এই ব্যাপারে আমাদেরকে আসলে জনসচেতনতা এবং এভাবে আমরা চেষ্টা করতে পারি, এবং দেখা যাক সামনে আসলে আমরা কোনো রিভলিউশন ঘটাইতে পারি কিনা। এইটুকু বলে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ দাদা আপনাকে আবার। ধন্যবাদ উজ্জ্বল হোসেন। ধীমান, আপনার কিছু বলা থাকলে যুক্ত করতে পারেন। আহ, আচ্ছা, প্রথমত আমি ধন্যবাদ জানাই আপনাকে, হচ্ছে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে হচ্ছে আহ্বান করার জন্য। তো প্রথমত আমি বলবো যে অ্যাকচুয়ালি যে আমার উনি যে বললেন যে রেভলিউশনের কথা, তো এই রেভলিউশন করতে গেলে শুধু হচ্ছে আমরা মানে সামাজিক পরিস্থিতি হয়তো আমরা ক্রিয়েট করে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে মুভমেন্ট এগেইনস্ট, আমি দৌড়িতে দেখেছি যে ম্যাক্সিমাম হচ্ছে নারী সদস্য তারা এই গ্রুপে, তো এই সংগঠনের, তো দেখা যাচ্ছে আমি নারীদের পার্টিসিপেশন আরো বেশি করেছি, কারণ তাদের জন্যই যেহেতু হচ্ছে এটা তাদের জন্য হচ্ছে এই মানে রেভলিউশনটা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এখানে হচ্ছে তাদের যে পার্টিসিপেশনটা এবং তাদের যে জোরালো ভয়েসটা হচ্ছে আরো বেশি করে রেজ করতে হবে, কারণ যাদের জন্য করতেছি তারা যদি ভয়েস রেজ না করে, তাহলে আসলে আমার আমার এই পুরো মানে রেভলিউশন কেন, আমার কিছুই হবে না। তো তাদেরকে এগিয়ে আসতে হবে, আরো আরো মানে একজন দুজন করে না, আমার আসলে ম্যাক্সিমাম তাদেরকে মানে তাদের যে অধিকার, তাদের হচ্ছে তাদেরকে নিজেদেরকে ছেয়ে নিতে হবে। আমরা হয়তোবা হচ্ছে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, তাদের ভয়েস তাদেরকে রেজ করতে হবে এবং তাদের হচ্ছে আরো পার্টিসিপেশন দরকার আমি বলে মনে করি আর কি।
ধন্যবাদ। শ্রেয়াস, আপনার কিছু যুক্ত করার থাকলে যুক্ত করতে পারেন। হ্যাঁ দাদা, সর্বশেষে একটা কথাই বলবো যে আপনার যত রকমের সমস্যা আহ, আছে, সেটা হোক আমাকে যৌতুক কি বা শোনা গেছে এতক্ষণ? সেটা নারীর ক্ষমতায়ন। আহ কিছু বললেন দাদা? ধীমান, আপনি কিছু বলছেন? হ্যালো। না না, আমি বলিনি, আচ্ছা, সমস্যা নেই, আপনি বলেন। শ্রেয়াস, আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে হচ্ছে যত রকমের এই সমস্যা আছে, সেটা হচ্ছে হতে পারে যৌতুক, হতে পারে নারীর ক্ষমতায়ন বা এরকম টাইপ কিছু, সকল সমাধানের একটাই যদি মানে সমাধানের উপায়, সেটা হচ্ছে নারী শিক্ষা আপনার অগ্রগতি করতে হবে বা হচ্ছে বাস্তবায়ন করতে হবে বেশি বেশি করে। একমাত্র হচ্ছে নারী শিক্ষার দ্বারাই আপনার এই সকল সমস্যাগুলো সমাধান হবে আর কি। আহ ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের আজকের যে সাপ্তাহিক যে শো, সেটি হচ্ছে যে মায়েরাই আসলে আমাদের দক্ষ কর্মজীবী নারী। বেকার মা বলে আসলে কিছু নেই, মায়েরাই দক্ষ কর্মজীবী নারী। তো আমাদের এই আজকের প্রোগ্রামে খুব সুন্দরভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের যারা অতিথি ছিলেন, তারা খুবই তাদের পয়েন্ট অফ ভিউ থেকে খুব চমৎকার সমাধান তুলে ধরেছেন আমাদের জন্য। তো এর পাশাপাশি আমরা একটি বিষয়ে আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে যে আমাদের কোনো নারী, বিশেষ করে যারা এই টক শো গুলো দেখেন, আপনাদের যদি কোনো আগ্রহ থাকে যে আমাদের এই টক শো গুলোতে এসে আপনারাও কথা বলবেন, আমরা চাই যে আসলে আপনারাই টক শো গুলো পরিচালনা করেন। বিশেষ করে আমরা সবসময় নারীদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যে আপনাদের সাংবাদিকতা সেক্টরে আসতে হবে, আপনাদের এন্টারপ্রেনারশিপ সেক্টরে আসতে হবে, আপনাদের গবেষণা সেক্টরে আসতে হবে, আপনাদের রাজনৈতিক সেক্টরে আসতে হবে। আসলে যে সেক্টর গুলোতে আসলে আপনাদের অংশগ্রহণ হয়, সেগুলিতে আসতে হবে। আপনাদের মনে সাহস রাখতে হবে। তো সেই সাহস নিয়ে যুক্ত হয়ে আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারেন। বিশেষ করে যেমন সোশ্যাল মিডিয়া বর্তমানে আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি একটা রেভলিউশনারি ঘটাচ্ছে বিশ্বে। আপনারা চাইলে সেটিতেও যুক্ত হতে পারেন। তো আপনারা অংশগ্রহণ করবেন, সেই সাথে আমাদের তরুণরা অংশগ্রহণ করে সমাজ থেকে যৌতুক প্রথা দূর করবে, এই প্রত্যাশা রেখে, এবং আমাদের মায়েদের যে আগে থেকেই ক্ষমতা সেটি মূল্যায়ন করে যৌতুক গ্রহণ করবে না, এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। এবং আমাদের আগামী সপ্তাহে যে টক শো, সেখানেও সেটিও আমাদের, এটি যেহেতু একটি নিয়মিত টক শো, তো সেটি দেখার আহ্বান জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম আজকে এখানে শেষ করছি। যারা এতক্ষণ আমাদের শুনছেন এবং যারা অতিথি ছিলেন, সকলকে আমার ধন্যবাদ।